আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে কথা ওয়ালাইকুম হয়নি আসসালাম। পেজ থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন বা শুনছেন যে যেখান থেকেই সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে যে কথা হয়নি বলা পেজে আলোচনা করবো সেটি হচ্ছে বাংলাদেশ থেকে আমরা যারা খুব সাধারণ ছাত্র ছাত্রী আছি তারা কিভাবে বাইরের দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়তে যেতে পারি এবং এই পড়তে যাওয়ার জন্য আমাদের কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়। এই মুহূর্তে যারা এই লাইভটি দেখছেন অথবা পরবর্তীতে যারা দেখছেন তারা অবশ্যই এই যে কথা হয়নি বলা পেজ থেকে আজকের এই লাইভটির জন্য উপকৃত হবেন বলে আমরা আশা করি। আজকে এই মুহূর্তে আমাদের সাথে যিনি যুক্ত হয়েছেন এমডি রেজাউল করিম, যিনি বাংলাদেশের একজন সাধারণ ছাত্র এবং তিনি এখন চায়নার জিয়াংসু ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। আমরা তার মুখেই তার সংগ্রামের কথা শুনি। রেজাউল ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। রমজান মাস আশা করি কেমন কাটছে আপনার রমজান মাস এখানে? রমজান মাস শাওমের মাস, সংযমের মাধ্যমে চলছে দিন। আর ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, সো ক্লাস করছি, রোজা, তারাবি, ইফতার, খাবার দাবার, রান্না বান্না এই নিয়ে চলছে আর কি। খুবই ভালো। রেজাউল ভাই, আমরা আপনার একেবারে শুরু থেকে শুরু করতে চাই। আমরা সর্বপ্রথম জানতে চাই যে আপনি বাংলাদেশে পড়াশোনা করেছেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন, পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন। আপনি এই ইউনিভার্সিটিগুলোর কথা বলবেন এবং আপনার বাংলাদেশের পড়াশোনার কথা বলবেন। আমি সর্বপ্রথম যেটা বলতে চাই যে আমি আসলে খুবই সাধারণ একজন ছাত্র ছিলাম। মানে খুব যে ট্যালেন্টেড এমনও না। আবার খুব যে ঝরে পড়ে যাওয়ার মতো সেটাও না। বাট ছিল একটা ইচ্ছা শক্তি মনের মধ্যে ছিল। যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। তো বাংলাদেশে থাকা অবস্থায় আমি ২০১২ সালে হচ্ছে ফার্স্ট আমি চিন্তা করি, মানে আমার এসএসসি রেজাল্টের পর, যে বাংলাদেশে এই সময় যে পজিশন একটা জব নিতে গেলে দেখা যাচ্ছে যে পরিমাণ ঘুষ আমাকে দিতে হয় বা এজুজালি মানুষ যা দিচ্ছে আরকি। তো তার পরিপ্রেক্ষিতে আমি হিসাব করে দেখলাম যে আসলে আমার ফ্যামিলি এটা বেয়ার করার মতো অবস্থা আমার ফ্যামিলিটা নাই। যেটা অরিজিনালি সেটা আমার ফ্যামিলি আমাকে দিতে পারবে না। তো একটু ভালো চলতে বা একটা ভালো জবের জন্য সেক্ষেত্রে আমার ডিপ্লোমা করলে মনে হয় এতটুকু আমাকে ফ্যামিলি এফোর্ড করতে পারবে। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমার ডিপ্লোমা করাটাই বেটার। তো যার কারণে ডিপ্লোমাকে চুজ করা। তো এরপরে সবকিছু প্রসিডিউর হওয়ার পরে গেলাম ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে ২০১২ সালের শেষের দিকে। এবং সর্বশেষ হচ্ছে আরডিতে ইন্টার্নি করার পরে খুব একটু চিন্তার মধ্যে ছিলাম যে আসলে জব কোথায় হবে, আদৌ হবে কিনা বা কি হচ্ছে এটা নিয়ে একটু মানে একটু ছিল আরকি, মনের মধ্যে একটু টেনশন ছিল। তো ফাইনালি আমি হচ্ছে ঠাকুরগাঁও থেকে যখন এই রংপুর থেকে যখন এই ইন্টার্নি শেষ করে বাসায় আসি, তার ২ সপ্তাহ কি ৩ সপ্তাহ পরে হচ্ছে আমি তখন হচ্ছে চাকরি.com ছিল। ওটা সম্ভবত প্রথম আলো। তো ওই চাকরি.com থেকে আমি হচ্ছে না, আমরা রসলিন হ্যাঁ, প্রোডাক্ট। প্রথমে আপনার একটু জানতে চাই সেটা হচ্ছে যে আপনি পড়াশোনা সম্পর্কে জানতে, আমরা লাইক একটু পরে আসবো, সেই এক্সপেরিয়েন্স নিয়ে অবশ্যই কথা হবে। আপনার কথা যতটুকু বুঝলাম যে আপনি ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন জি, জি, ইঞ্জিনিয়ারিং জি, কমপ্লিট করেছেন, রাইট? জি। হ্যাঁ। এই আপনার সাবজেক্ট ছিল ফুড টেকনোলজি। ফুড টেকনোলজি, ইয়েস। আপনি এরপরে বিএসসি পড়াশোনা করেছেন কোথায়? আমি বিএসসি করেছি হচ্ছে আ নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এনপিইউবি, আচ্ছা। হুম, মানিকগঞ্জ হুম। থেকে। আমি হচ্ছে ২০১৭ সেকেন্ড ব্যাচ। আচ্ছা আচ্ছা, 2017 সেকেন্ড ব্যাচ আপনি বিএসসি কমপ্লিট সেকেন্ড। করেছেন 2017। তারপরে আপনি জবে গেছেন, রাইট রাইট। তারপর আপনি কোথায় জি। জব করলেন এবং আপনার এই জব লেভেলটা কেমন ছিল? আমি সর্বপ্রথম ঢাকায় একটা হচ্ছে সুইট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে জয়েন করি। তারা হচ্ছে সুইটস বিভিন্ন বেকারি প্রোডাক্ট তারা হচ্ছে প্রোডিউস করত। তো সেখানে আমি হচ্ছে এক্সিকিউটিভ হিসেবে ১ম জয়েন করি। তো জয়েনিং এর ১.৫ বছরের মাথায় তখন হঠাৎ করে হচ্ছে যিনি ম্যানেজার ছিলেন, তো হুম, উনি হচ্ছে চাকরিটা ছেড়ে দিলেন। উনি ছেড়ে দেওয়ার পরে হচ্ছে যাই হোক এমডি স্যার আমাকে বললেন যে, "রেজাউল, তাহলে এখন তুমিই দেখো। যেহেতু হুম। আমাদের ম্যানেজার নাই, তুমি দেখো আপাতত।" তো আমি দেখার পরে উনি আমার এমডি স্যার আমার কাজকর্মে সন্তুষ্ট হওয়ার কারণে, যার কারণে আর পরবর্তীতে ম্যানেজার নিয়োগ দেওয়ার হয়নি। তো আমি পজিশনটা হোল্ড করছিলাম। আচ্ছা আচ্ছা। বাট আমাকে কাগজে কলমে এভাবে প্রমোশন দেওয়া হয়নি। বাট আমি কাজ করছিলাম। হুম, হুম, তো হুম, কোম্পানিটার একটা সমস্যা ছিল কি যে দেখা যাচ্ছে যে ৩৫ দিন বা ৪০ দিন এরকম পর একটা সেলারি দিচ্ছে। তো সেক্ষেত্রে হুম, সেলারিটা ডিউ হয়ে যাচ্ছে প্রতি মাস বা ২ মাস ৩ মাস যাওয়ার পর একটা ডিউ হয়ে যায়। ডিউ বাড়তেছে। আ এমত অবস্থায় আমি চিন্তা করলাম যে আসলে এখন আমি এভাবে আছি, এভাবে চলবে। কিন্তু যখন আমি হুম, অ্যা
আমি বিয়ে শাদী করবো বা আমার ফ্যামিলি হবে, তখন যদি ভেবে তখন একটা জীবন চলে না। হুম, তো যাই হোক, এটা চিন্তা ভাবনা করে বললাম যে না আসলে সুইটস এর আমি ট্র্যাকটাই পুরো চেঞ্জ করে ফেলবো, এইখানে আমি আর জবই করবো না। তো হুম, সেখানে বলতে গেলে একরকম মানে মানে নিজের আক্রোশ থেকে হোক বা একটা বাধ্যবাধকতা যে এখানে আমার হচ্ছে না, যার কারণে আচ্ছা কিন্তু আচ্ছা আমি পরে মেঘনায় মুভ করলাম। যদিও সেটা অনেক জুনিয়র পোস্ট ছিল, কিন্তু আমার কাছে কোনো ওয়ে ছিল না, কারণ আমি ওই পোস্ট ওই সেকশনটাতে আমি পুরোপুরি নতুন। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে না আমরা আমি আসলে তখন যারা ওইখানে জয়েন। আপনি যেটা প্রথমে বললেন যে আপনি একটা চাকরি করবেন বা একটা আর্নিং এর জায়গায় যাবেন, একটা স্ট্যান্ডার্ড জায়গায় যাবেন, সেজন্য আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গুলো সবাই আসে। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং জয়নিং যে স্যালারিটা দেয় সেটা আসলে খুব একটা সুবিধা হয় না সবগুলো ক্ষেত্রেই। হ্যাঁ, পরবর্তীতে আপনি সেরকমটা একটা পর্যায়ে ছিলেন, আপনি একটা সুইট কোম্পানিতে ছিলেন, এরপরে সেখানে চেঞ্জ করে আপনি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে জয়েন করেন, রাইট? এটাই তো? জি ভাই। এখানে আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে হুম, হুম, আহ জয়নিং স্যালারিটা খুব কম হয়, এটা হচ্ছে একটা মেইন কারণ। আর আরেকটা হচ্ছে হুম, এটা একটা মেইন সমস্যা, এবং আরেকটা সমস্যা হচ্ছে যে যদি কেউ কোনো কারণে ছোট কোম্পানিগুলোতে জয়েন করে ফেলে, তার জন্য হুম, একটু এস্টাবলিশড কোম্পানিগুলোতে মুভ করাটা খুবই টাফ। খুবই টাফ, রাইট? সেটা খুবই টাফ হয়ে যায় তখন। একটা গ্রুপ অফ এস্টাবলিশড কোম্পানি কোম্পানি গুলো থেকে আসলে একটা ছোট, হ্যাঁ, তখন ছোট তাকে কোম্পানি পিক যারা করতে জব চায় করে না। তাদেরকে নিতে চায় না। হ্যাঁ, রাইট। তাদেরকে পিক করতে চায় এটা না যে আসলে না মূলত তারা। একটা কারণ আছে রাজল ভাই, আমি যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে ছোট কোম্পানিগুলো সাধারণত এমপ্লয়ীদেরকে তাদের ইনফ্লুয়েন্স বাড়ানোর জন্য, এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য তেমন একটা কাজ করে না, যেগুলো বড় না, না। কোম্পানিগুলো করে আর কি। তাদের হুম। এমপ্লয়ীদেরকে ট্রেনিং দেয় বিভিন্ন ধরনের, হ্যাঁ তাদেরকে বিভিন্ন ধরনের যেটা বলে ওয়ার্ম আপ, যেটাকে অল টাইম একটা ইয়ার মধ্যে রাখে যে আমাদেরকে ডে সবসময় বাই একটা ডে মানে প্রোডাক্টিভিটি করতে হবে। হ্যাঁ, হুম, হুম, হুম। প্রোডাক্টিভিটি বাড়ানোর এই জন্য এই তাদেরকে জিনিসটা। সবসময় ট্রেন করা হয়। হ্যাঁ, হেজাল ভাই, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আপনি পড়াশোনা করছেন এখন চায়নার একটা জিয়াংসু ইউনিভার্সিটিতে, স্বনামধন্য কোম্পানি ইউনিভার্সিটি। তো আপনি জব করছিলেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আপনি বিএসসি কমপ্লিট করেন 2017-তে। আপনার কেন মনে হলো যে আমি বাইরের দেশে পড়তে যাব? মানে এটা আপনার ফার্স্ট টাইম স্বপ্নটা কোথা থেকে আসছে? স্বপ্নটা আসে হচ্ছে 2016 সালে, যখন আমার মানে ডিপ্লোমা শেষ হয়ে যায়, 17 দিকে আমি জবে জয়েন হুম, করি। তো এই হুম, সময়টাতে আমি জানতে পারি যে আমার এক ব্যাচমেট ছিল, সোহাগ, আর হুম, ক্লাসমেট। হুম। তো সে হচ্ছে বিএসসি করার উদ্দেশ্যে সে হচ্ছে চায়নাতে চলে আসে। তো আচ্ছা আমি আচ্ছা। তখন একটু ইন্টারনেটে একটু ঘাটাঘাটি শুরু করলাম যে আসলে বিষয়টা কি, আমি একটু হুম, দেখি। হুম, তো এখান থেকে দেখার পরে তখন আমি তখন আমি দেখলাম যে হচ্ছে আমাদের যারা হচ্ছে ফুড টেকনোলজিতে আমরা পড়াশোনা করছি বা বিএসসি হুম, করছি, বা করতেছে, হুম, আমি তখন বিএসসি করি না, তখন ডিপ্লোমা মাত্র আমি শেষ হয়েছে আমার। তো তখন আমি হচ্ছে চিন্তা করলাম যে আচ্ছা দেখি আমিও যেতে পারি কিনা। তো পরে আমি আচ্ছা। দেখলাম যে আসলে সোহাগের সাথে কথা বললাম, সে যেটা বলল যে আসলে মোটামুটি 75% এর মতো হচ্ছে স্কলারশিপ দিচ্ছে, বাকিটা ওকে বেয়ার করতে হচ্ছে। বাট হুম, ওই সময় আমার ফ্যামিলির পরিস্থিতি এমন ছিল যে আসলে আমাকে ওই টাকাটাও বেয়ার করার মতো আমার ফ্যামিলির অবস্থান ছিল না। হুম, তো যার কারণে বিএসসি তে আমার আশা হলো না। তো আমি এখানে জবে জয়েন করলাম। প্লাস হুম, সাথে, সাথে মনে একটা স্বপ্ন ছিল যে না, বিএসসিটা যেহেতু বিএসসিটা বাইরে হলো না, বাট হ্যাঁ, হ্যাঁ। মাস্টার্সটা অন্ততপক্ষে আমার বাইরে করতে হবে। কারণ আচ্ছা আমরা আচ্ছা এটা আচ্ছা। ভালো করে জানি যে যারা আমরা ডিপ্লোমা করছি, তো ডিপ্লোমার ৪ বছরের জার্নিটাতে পড়ালেখাটা খুব ভালো হয়। কিন্তু আচ্ছা বিএসসিটাতে আচ্ছা। গিয়ে যখন তখন দেখা যায় যে পার্ট টাইম একটা একটা জব করে সাথে হুম, পড়ালেখাটা কন্টিনিউ করে আসলে আমি যতটুকু আমার জানার ইচ্ছা, আমার যে মনের একটা যে আগ্রহ, তো সেটা আমি সেই জিনিসটা আমার যে মনের যে খাবার আমি সেটা পাচ্ছিলাম না। আমি যে জানতে চাই, আমার কাছে হুম, সুযোগ ছিল না। আচ্ছা। আমার কাছে জানার আগ্রহ ছিল, বাট আমার কাছে সুযোগ ছিল না। কারণ হুম, আমাকে জবও হোল্ড করতে হচ্ছে, সাথে আমাকে পড়াশোনাও করতে হচ্ছে, যেটা আসলে সম্ভব রাইট। হয় না। হুম, তো এখানে আমি চিন্তা করলাম যে আসলে আমি অন্য একটা দেশে যদি যেতে চাই, ধরেন মানে চায়নাতে আসার মূল কারণটা হচ্ছে আমি আমেরিকা, কানাডা বা অন্য কোনো দেশে যেতে হলে আমাকে কম করলেও কমপক্ষে ২০ থেকে হুম, ২৫ লক্ষ টাকা আমার একটা কস্ট একটা ধরে রাখতে হবে। রাইট, কম করলেও ২০ লাখ রাইট। টাকা একটা কস্ট আমাকে ধরে রাখতে আমি হবে। এই প্রশ্নে যেটা আমার আসতাম ফ্যামিলি আপনার। কোনোভাবেই যাক সম্ভব না। আপনি বলতেছেন। ঠিক আছে। তো এটা আমার সম্ভব না। তো আমি এখন চিন্তা করলাম যে না, আমাকে যেতে হবে। তাহলে কোথায় যেতে হবে? আমার আমার যে প্রোফাইল, আমার ব্যাকগ্রাউন্ড, আমার যে এলিজিবিলিটি, এটা কোথায় ম্যাচ হুম, করতেছে আমার সেখানে যেতে হবে। তো এরপরে রাইট। আমি তখন দেখলাম যে হচ্ছে হ্যাঁ, আমি চায়নাতে যেতে পারি। তখন আমি হচ্ছে কিছু ইউনিভার্সিটির প্রোফাইল গুলো দেখতে শুরু করলাম। তাদের ওয়েবসাইট গুলোতে যেতে শুরু করলাম। ভিজিট করতেছি। ওইখান থেকে ডিপার্টমেন্ট গুলো দেখার পরে প্রফেসর গুলোকে দেখতেছি। প্রফেসর গুলোকে দেখার পর আমি একটা জায়গায় গিয়ে সারপ্রাইজড হয়ে যাই হুম, যে
প্রফেসরদের রিসার্চের ব্যাকগ্রাউন্ড গুলো স্পেসিফিক। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে যে কোনো একটা প্রফেসর যদি ভেজিটেবলের একটা অংশ নিয়ে কাজ করছে, হুম, তো পুরো চায়নাতে ওই ভেজিটেবলের হয়তো আরেকটা আরেকটা ইউনিভার্সিটি হয়তো বা একই ভেজিটেবলের অন্য একটা পার্ট নিয়ে কাজ করছে, কিন্তু আলটিমেটলি তারা ইউনিক। আচ্ছা আচ্ছা। আবার এইদিকে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে একটা একটা জায়গা হচ্ছে গ্রেইন নিয়ে কাজ করছে, একটা জায়গা হচ্ছে হুম, নুডলস নিয়ে কাজ করছে, একটা জায়গা হচ্ছে ডেইরি নিয়ে কাজ করছে। তো তাদের তাদের ডিরেকশন গুলো টোটালি ডিফারেন্ট এবং স্পেসিফিক ডিরেকশন। তো তখন আমি চিন্তা করে দেখলাম যে না, আসলে আমাকে, পরে আমি আবার এর সাথে পরে কম্পারিজন করতে গেলাম। কম্পারিজন করার জন্য তখন আমি আরো জাপানের কিছু ইউনিভার্সিটি দেখলাম। তো তাদের হুম, ডিরেকশন গুলো হচ্ছে ফুড সায়েন্স রিলেটেড, আর চায়নার গুলো হচ্ছে ফুড ইঞ্জিনিয়ারিং রিলেটেড, অর্থাৎ আমার প্র্যাকটিক্যাল যে প্রোডাকশন গুলো এই রিলেটেড হয়ে যাচ্ছে এটা। তো এখান থেকে আমি তখন প্রোডাকশনে কাজ করি, তো আমার আগ্রহটাও সেখান থেকেই আসে। আচ্ছা আচ্ছা। তো এভাবেই আর কি আমার মনের ভিতরে আগ্রহটা জাগে যে হ্যাঁ। আর আরেকটা রিজন ছিল যে আমরা হুম, যারা বাংলাদেশের স্টুডেন্ট ডিপ্লোমা হুম, করছি হুম, বিশেষ করে, তো বিএসসি আমাদের প্রাইভেটেই হয় সবারই, ম্যাক্সিমাম হাতে হুম, গোনা কয়েকজন হচ্ছে হুম, পাবলিকে পড়ে। তো সেক্ষেত্রে একটা কম্পিটিটিং একটা টাইম চলে আসছে সামনে। হুম, তো হুম, সবার একটা জানার জায়গা, সবার একটা সার্টিফিকেট, আমার একটা জানার হুম, জায়গা, আমার একটা সার্টিফিকেট, সবাই যদি আমরা এক হয়ে যাই, একই রকম হই, তাহলে আমার অবস্থানটা সবার সাথে আমি একটু এগিয়ে রাইট। থাকতে চাই। সেটা হুম, কিভাবে হুম, হুম, সম্ভব? রাইট। তো যার কারণেই আমার মনের মধ্যে একটা চিন্তা আসলো যে না, আমাকে মাস্টার্সটা বাহিরেই করতে হবে। বাইরে করতে আচ্ছা হবে আচ্ছা মানে আচ্ছা। বাহিরেই করতে হবে। ২য় কোনো অপশন আর ভাবা যাবে না। তো আচ্ছা এখান থেকে আরকি আমি নিজে নিয়ে মনস্থ করলাম যে না, আমাকে মাস্টার্সটা বাইরে করতে হবে। আচ্ছা। হ্যাঁ, আমরা বুঝলাম যে আপনার নিজের যে একটা খিদা ছিল, মানে হাংরি অফ নলেজ, যে একটা কথা আছে, হাংরি অফ গ্যাদার রাইট। নলেজ, ঠিক আছে, যে জ্ঞান আহরণের একটা খিদা। হ্যাঁ, এই ক্ষুধাটা আসলে যার থাকে সে, আমরা দেখছি যে সে যেই যেই পর্যায়ে থাকুক না কেন, সে একটা পর্যায়ে গিয়ে অনেক মানে অনেক ইনফরমেশন, অনেক জ্ঞান সে আহরণ করতে পারে। তো আপনার এটা দেখে মনে হয়েছে আপনার কি যেমন আমরা এখন আপনাকে, আপনার কথা শুনতেছি যে আপনি হ্যাঁ কিভাবে গেছেন, আপনি কি এরকম কাউকে দেখছেন কিনা যে যার কাছে ইন্সপিরেশন হয়েছেন বা যার কাছ থেকে আপনি পরামর্শ নিয়েছেন, বা সে পড়তে গেছে বা আমার ফ্রেন্ড পড়তে গেছে, বড় ভাই পড়তে গেছে, আমাকেও যেতে হবে, এ ধরনের কোনো মানে ইন্সপিরেশন আপনার ছিল নাকি আপনি স্বতঃস্ফূর্ত ভাবে চিন্তা করছেন যে আমি বাইরের দেশে পড়াশোনা করবো? না, একটা হচ্ছে আমার ফ্রেন্ড যখন আসে, তো তখন আমিও একটা মনস্থ ছিল আমার। আর হুম, অলরেডি আমি একবার বললাম যে আসলে এই কম্পিটিশন বা কম্পিটিটরের জায়গাটাতে নিজের একটা অবস্থান হুম, তৈরি করতে হলে অবশ্যই আমাকে ডিফারেন্ট কিছু করতে হবে। সেটা হুম, হোক আমার জব সেকশনে হোক বা আমার স্টাডি সেকশনে হোক, আমার একটা ডিফারেন্ট কিছু করতে হবে। তো হুম, এখান থেকে একটা ইন্সপিরেশন আমার আসে। এবং এর পরবর্তীতে আমি যেটা করি যে হচ্ছে যারা হচ্ছে কিছু ইউটিউবার যারা হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে চায়নাতে পড়তে আসছে, তারা হচ্ছে ইউটিউবিং করতেন। তো হুম, তাদের হুম। ভিডিওগুলোকে আমি দেখতাম যে ইউনিভার্সিটি আচ্ছা কেমন, আচ্ছা। ক্যাম্পাস কেমন, তাদের লাইব্রেরি গুলো হুম, কেমন, ল্যাব গুলো কেমন। ইভেন আমি রাত মানে সারা রাত বসে বসে কোনো কাজ নেই আমার, রাতে মানে দিনে আচ্ছা অফিস আচ্ছা। করতাম, রাতে বসে বসে আমি শুধু ভিডিও দেখতাম আর হুম, শুধু মানে জাস্ট জানার চেষ্টা করতাম যে আসলে ইউনিভার্সিটি গুলো কেমন, আদৌ আমি যেতে যাচ্ছি রাইট রাইট। সেটা আমার সাথে সুইট করতেছে কিনা, আমি যে জায়গাটায় যাব, এমনকি আমি কাঁচা বাজার পাওয়া যায় কিনা, কি কি পাওয়া যায় না পাওয়া যায়, এগুলোর ভিডিও আমি রাতভর বসে বসে আমি আচ্ছা আচ্ছা দেখতাম, আচ্ছা। জাস্ট শুধু জানার জন্য যে আমি আচ্ছা। একটা জায়গায় যেতে যাচ্ছি, মনস্থ অলরেডি আমি করে ফেলছি। তো সেই দেশটা সম্পর্কে আমাকে আগে জানতে হবে। সেই যে ইউনিভার্সিটিতে আমি যেতে যাচ্ছি, সেই ইউনিভার্সিটিটা সম্পর্কে আমাকে জানতে হবে। তো রাইট রাইট। আমি একটা জায়গা থেকে এখান থেকে পরে তখন ইউনিভার্সিটি মানে আসলে মানে সিলেক্ট করব। তো একটা জায়গায় আমি যাব, ওই এরিয়াটার, চায়না তো একটা ছোট হুম, দেশ না। আমি যেই হুম, প্রভিন্সটাতে আছি, অবশ্যই। এই প্রভিন্সটাই বাংলাদেশ যেতে বড়। হুম, তো এই অবশ্যই। প্রভিন্সের মানুষের খাবার-দাবার এখানে কি, কি পাওয়া যায়? হুম, ওই প্রভিন্সে অন্য একটা প্রভিন্সে ওইখানে আমাদের একটা ফুড সায়েন্স এর মাস্টার্স করায় বা মাস্টার্স করা যায়। তো সেই ইউনিভার্সিটির আশপাশের এরিয়া গুলোতে ওখান থেকে চেষ্টা করতাম যে ওই প্রভিন্সের এট লিস্ট কেউ ভিডিও পাঠাচ্ছে কিনা YouTube এ, সেগুলো দেখার চেষ্টা করতাম। আচ্ছা আচ্ছা। তো হুম। এই ভিডিওটাও আমার একটা ইন্সপিরেশন এর জায়গা যে আসলে আ ভালো লাগতো আরকি। মানে আপনি যতই ভিডিও দেখতেন আপনার কাছে আপনার যে ডিজায়ারটা সেটা তত বেশি বার্ন হতো, রাইট? এটাকে আমরা সাধারণত সেটা বার্নিং আরো ডিজায়ার নামে সেটা আরো চিনি। সেটা আরো আমাকে যে ইন্সপায়ার করে যে তুলতো যে না, প্রত্যাশা, আমাকে যেতেই হবে। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যাশাতে আসলে একটা আগুন ধরায় দেওয়া। যে যেকোনো মূল্যে এমনটাই, এটা এমনটাই। আমাকে পেতে হবে। হ্যাঁ, এটা আপনার মধ্যে চলে আসছিল অলরেডি যে আমাকে যেভাবে হোক আমাকে বাইরের দেশে যেতে হবে এবং সেখানেই আমাকে পড়াশোনা করতে হবে। আর সেটা আপনার খুবই, 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 খুবই মানে ইন্সপায়ারেবল, যেটা আপনি বললেন। তো আপনি এই মেঘনা গ্রুপে চাকরি করা অবস্থায় আপনি আইএলটিএস করছেন। আমার যতটুকু আমি ইয়ে করি যে আপনি আইএলটিএস করছেন। হ্যাঁ, আপনি আইএলটিএস এর
কিভাবে করলেন? এই আইএলটিএস এর আপনার পয়েন্ট কেমন ছিল? বাইরে যাওয়ার জন্য বা চায়নাতে, জাপানে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আইএলটিএস এর একটা র‍্যাঙ্কিং প্রয়োজন হয়। এই র‍্যাঙ্কিংটা হুম আসলে হুম হুম কেমন মানে আপনার ছিল বা কেমন প্রয়োজন? জি। আমি একটু কারেকশন করতে চাই এখানে। সেটা হচ্ছে যে আমি আইএলটিএস এর পরীক্ষাটা আমি দিতে পারি নাই। কারণ হচ্ছে আ তখন আমার একটা প্রিপারেশন এর ব্যাপার ছিল। আমি কিন্তু ২০২০ সালে একবার আসার জন্য চেষ্টা করেছিলাম। তো আমার ফ্যামিলি কোনভাবেই আমার সাথে রাজি হয়নি। তো আমার আচ্ছা, আব্বু আচ্ছা। বা আমার আম্মুকে এটাকে সাপোর্ট করতেই চায় না। মানে কোনভাবেই না, এটা সম্ভবই না। যেতেই দিবে না। পরে তখন COVID-19 গেল, কোভিড পার হলো। কোভিড পার হওয়ার পর আমি মেঘনায় জয়েন করলাম। জয়েন করার পর এগেইন আমার আম্মুকে আমি আবার বলা শুরু করলাম যে, "আম্মু, এভাবে আর হচ্ছে না। কিছু একটা করা উচিত। আমার পড়াশোনাটা আরেকবার কন্টিনিউ করা উচিত। এভাবে আর হচ্ছে না। কিভাবে কি? কতদিনে কি করব? এটা আর হচ্ছে না। আমাকে পড়াশোনাটা আবার কন্টিনিউ করতে হবে।" তো আম্মুকে বলার পরে আম্মু আব্বুকে আবার বুঝিয়ে বলল। বলার পরে এবার আব্বু রাজি হলেন। তো রাজি হওয়ার পরে তখন আমাদের মেঘনা গ্রুপের হচ্ছে আমাদের রাকিব ভাই এবং হচ্ছে আবিদ, ওরা হচ্ছে সাইফুরচে কোচিং করতো। তো আমি একটা অ্যাডভান্টেজ নিয়েছিলাম তাদের থেকে যে আমার জব আওয়ার শেষ হওয়ার পরে তারা হচ্ছে ডিউটিতে আসতো। তো আমি কি করতাম, ওরা আচ্ছা। ডিউটিতে আসার পরেও আমি তাদের সাথে বসে দেখা যাচ্ছে ১ ঘন্টা বা ০.৫ ঘন্টা মতো স্পিকিং এর যে বিষয়টা, এটা আমি প্র্যাকটিস করতাম তাদের সাথে। যেটা আমাকে আ এই এরিয়াটাতে দেখা যাচ্ছে যে স্পিকিং এর ফ্লুয়েন্সির ক্ষেত্রে আমাকে খুবই আমাকে মানে ইমপ্রুভ করে দিয়েছে। তো এরপরে আমি চিন্তা করলাম, তখন আমি হচ্ছে ইউনিভার্সিটিতে মেইল করা শুরু করলাম। বিভিন্ন ইউনিভার্সিটিতে। আমি হচ্ছে IELTS টা দিতে পারতেছি না। কারণ হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। আমার হচ্ছে আরো বেশি প্রিপারেশন এর ব্যাপার। তো আমি এটার জন্য মানে একটা ইনস্ট্যান্ট একটা মানে অন্য একটা ওয়ে আমি খুঁজতে শুরু করলাম। তো এমন অবস্থায় আমি জানতে পারলাম যে হচ্ছে অ্যা Duolingo, এটা হচ্ছে IELTS এর আচ্ছা। সিমিলারিটি। যেমন আমাদের IELTS আছে, তারপরে যে আপনার TOEFL আছে, Cambridge আছে। তো হুম, Duolingo টাও হুম, এমনই। তো Duolingo টা শুরুটা হচ্ছে COVID-19 থেকে, মানে ২০২০ সাল থেকে এটা শুরু হয় যাত্রা। তো আমি চিন্তা করলাম যে না, এটাতে কিছু করা যায় কিনা। তখন আমি হচ্ছে ইউনিভার্সিটিতে মেইল করা শুরু করলাম। যে আমার যে ইউনিভার্সিটিটা, আমি জিয়াংশু ইউনিভার্সিটিতে আসবো। তো এটা আমি তো খুঁজে সবকিছু দেখে কোন প্রফেসর কি করতেছে। তো তখন আমি এটা দেখার পরে আমার এই ইউনিভার্সিটির প্রতি আমার খুবই আগ্রহ হয়। তো যার কারণে আমি আচ্ছা, হচ্ছে আচ্ছা। ইউনিভার্সিটিতে মেইলও করে বসি। সুন্দর করে গুছিয়ে তাদেরকে লিখি যে আমি হচ্ছে হ্যাঁ, Duolingo দিতে যাচ্ছি। তো তারা Duolingo টাকে অ্যাকসেপ্ট করবে কিনা পরবর্তীতে আমি যদি অ্যাডমিশন এর জন্য ট্রাই করি তাদের এখানে। তো তারা হুম, আমাকে হুম, আবার সুন্দর করে রিপ্লাইও দিয়েছিল যে হ্যাঁ, তারা অ্যাকসেপ্ট করবে Duolingo। তো আমি তখন চিন্তা করলাম যে আমার যদি Duolingo তারা অ্যাকসেপ্ট করে, তাহলে আমার তো হচ্ছে Duolingo আমি ৳৫,০০০ পরীক্ষাটা দিতে পারতেছি। আমার তো হুম। ২২-২৩,০০০ খরচ করে আমার তো IELTS দেওয়ার তাহলে কোনো প্রয়োজন পড়তেছে না। যেহেতু তারা এটা আচ্ছা, অ্যাকসেপ্ট আচ্ছা। করবে। তো যার কারণে আমি তখন হচ্ছে Duolingo টা যে খুবই সহজ এমনও না। বাট সেটাও আমাকে প্রিপারেশন নিতে হয়েছে। তো হয়তো IELTS এর প্রিপারেশনটা নিলে হয়তো স্কোরটা এমনই আসতো, কিন্তু এই Duolingo র স্কোরিং সিস্টেমটা একটু ডিফারেন্স IELTS এর চেয়ে। হুম, হুম। তো ২ টার একটা কম্পারিজন আছে যে আসলে Duolingo তে কত স্কোর হলে সেটা IELTS এর কত সমমান ধরা হয়, এটারও একটা কম্পারিজন আছে। সেটা ওয়ার্লড ওয়াইড গ্রান্টেড অবশ্য। অনেক ইউনিভার্সিটিতে এই Duolingo অ্যাকসেপ্ট করে। তো এরপরে আমি হচ্ছে Duolingo এক্সাম দেওয়ার জন্য আ YouTube এ একজন ইউটিউবার আছে। তো উনার ভিডিওগুলো আমি দেখা শুরু করি। এই মুহূর্তে আমার উনার নামটা মনে পড়ছে না। একটা চ্যানেল ছিল। তো আচ্ছা, যদিও আচ্ছা। বাংলাদেশের চ্যানেল না সেটা। তো আমি ওই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখা শুরু করি এবং ওই হিসেবে আমি প্র্যাকটিস করতে শুরু করি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে Duolingo তে ফ্রি টেস্ট দেওয়া যায়। আনলিমিটেড সেটা। আচ্ছা, সেটা আচ্ছা। রিডিং, এটা লিসেনিং, একজন স্পিকিং, লার্নারের জন্য অনেক রাইটিং, উপকারী। লার্নার জন্য খুব হুম, উপকারী এবং হুম, তারা একটা প্রেডিক্টেড স্কোরও দিয়ে দেয় সাথে। যে হ্যাঁ, আমি আচ্ছা। আজকে যেই এক্সামটা আমি দিলাম এখন, হুম, টেস্টটা দিলাম, এই টেস্টটাতে আমার কত স্কোর আসতে পারে। তারা একটা প্রেডিক্টেড স্কোরও দিয়ে দেয়। যে হ্যাঁ, ৯৫ থেকে ১২০, বা Duolingo এর স্কোরিংটা হচ্ছে ১৬০ পর্যন্ত সর্বোচ্চ। তো ৬০ থেকে হুম, হুম, ১২০ বা ৮০ থেকে ১২০ এরকম একটা স্কোর তারা দিয়ে দিত আমাকে। তো আমি হিসাব করে দেখতাম যে আচ্ছা। হচ্ছে আমার ৯০ থেকে ১২০ পর্যন্ত আসতো আমার। তো ৯০ থেকে আচ্ছা, ১২০ আচ্ছা। আসলে তখন আমি আবার এটা আবার চিন্তা করলাম যে আসলে ঠিক আছে, এরকম আসলে আমার তো মোটামুটি ১০০ প্লাস হলে আমার IELTS এর 6.0 এর সমান হচ্ছে। সেক্ষেত্রে আমি এখান থেকে এটাকে দিতে পারি এক্সাম হয়তো। তো পরবর্তীতে তাদের সাথে আমি আবিদ এবং রাকিব ভাই, তাদের ২ জনের সাথে আমি মানে কন্টিনিউ প্র্যাকটিস করা শুরু করি স্পিকিংটা অফিসে। অফিস আওয়ারের বাইরে যখন আমরা বাইরে হাঁটতে যেতাম, আমি তাদের সাথে প্র্যাকটিস করতাম। তারা হচ্ছে কোচিং করত। তাদেরও উপকার হতো, আমিও বেনিফিটেড হতাম। তো আল্টিমেটলি পরে আমি তখন হচ্ছে আমার প্রিপারেশন নেওয়া হয়ে গেলে তখন আমি হচ্ছে Duolingo এর এক্সামটা দিয়ে ফেলি এবং আমি আল্লাহর রহমতে ১০৫ অবটেইন করি, যেটা হচ্ছে IELTS এর 6.0 সমমান। আ আ Duolingo কি আপনাকে একটা র‍্যাংকিং দিয়ে দেয়, একটা সার্টিফিকেট টাইপের এরকম কিছু একটা দিয়ে দেয়? যেটা আপনি জি। পরবর্তীতে Duolingo Duolingo সাবমিট করতে পারেন? হ্যাঁ। ইউনিভার্সিটি যে আমাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, এখানে আমাকে TOEFL অ্যাকসেপ্ট করবে, GRE অ্যাকসেপ্ট করবে,
তারা হচ্ছে আইএলস অ্যাকসেপ্ট করবে, ক্যামব্রিজ অ্যাকসেপ্ট করবে, তারা ডুলিঙ্গো অ্যাকসেপ্ট করবে, আরো আছে যাই হোক আরো কিছু আছে, ওইগুলো আমি অতগুলো জানি না যদিও। মানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে তারা এই ক্রাইটেরিয়া গুলো থেকে ইংলিশ প্রফিসিয়েন্সির যে সার্টিফিকেট গুলো প্রোভাইড করে তারা এটাকে অ্যাকসেপ্ট করবে। তো আমি যার কারণে ডুলিঙ্গোটাতে আর কি অ্যাটেন্ড করি। তো রেজাল্ট ভাই, ভালো লাগছে আপনি আইএলস না করে আপনি ডুলিঙ্গো থেকে কাজ করছেন। ডুলিঙ্গোটা আপনার একটা খুবই উপকারী একটা ইয়ে হয়েছে, যাকে এটা জানলাম যে ডুলিঙ্গো মানে আইএলস বাদ দিয়েও ডুলিঙ্গো থেকে করেও আমরা বাইরের দেশে অ্যাপ্লিকেশন করতে পারি। এই সিস্টেমটা হয়তো অনেকেরই জানা ছিল না, সবাই আইএলস এর দিকেই আর একটু আমি যোগ করতে চাই এখানে, সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ শিওর শিওর শিওর। আইএলসটা আমাকে যদি আমি কম্পিউটার বেসড আইএলসও দেই অথবা পেপার বেসড দেই, দুটোর জন্য আমাকে সেন্টারে যেতে হবে। বাট ডুলিঙ্গোটা কিন্তু আমি ঘরে বসে দিতে পারছি। যদিও সেটার জন্য অনেক স্ট্রিক্ট রুলস আছে, তাদের ঘরে কেউ থাকতে পারবে না, মোবাইল টোবাইল কোনো কিছু সাথে রাখা যাবে না, এমন। রেজাল্ট ভাই, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনার কথা, সমস্যা নেই। আমি বলছিলাম যে আইএলস এর এক্সামটা আমি পেপার বেসড এক্সামও যদি দেই অথবা যদি আমি কম্পিউটার বেসড আইএলস এক্সামও দেই, সেক্ষেত্রে তাদের সেন্টারে গিয়ে আমাকে এক্সামটা দিতে হবে। এটা হচ্ছে এক। আর ডুলিঙ্গোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাকে কিন্তু সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়ছে না, আমি অনলাইনেই দিব আমার ল্যাপটপে বসে, সেটা আমার রুমে বসে। বাট কিছু কন্ডিশন আছে যে হ্যাঁ আমি ফোন দেখতে পারবো না বা আমার আশেপাশে কোনো ডিভাইস থাকতে পারবে না, রুমে কেউ থাকতে পারবে না, এই ধরনের তাদের কিছু কন্ডিশন থাকে। এবং আমরা সবাই জানি যে এটা এখন অনেক অনেক ধরনের ট্র্যাকিং সিস্টেম আছে যে হ্যাঁ রুমে যদি কেউ থাকে সেটা তারা বুঝতে পারবে, এটা কোনো বিষয় না। তো আচ্ছা আচ্ছা। এভাবেই আমি আর কি ডুলিঙ্গো, এই জন্যই আমি পরে তখন চিন্তা করি যে না আসলে ডুলিঙ্গো দেওয়াটাই ব্যাপার, যেহেতু আমার এখানে একটা কস্ট এফিসিয়েন্সিও হচ্ছে, আবার ওইদিকে আমার সেন্টারেও যেতে হচ্ছে না, আমি ঘরে বসে দিতে পারতেছি। হ্যাঁ ঠিক আছে। রেজাল্ট ভাই, আমরা আইএলস এবং ডুলিঙ্গো সম্পর্কে জানলাম, এবং এটা ডুলিঙ্গোর মাধ্যমে সুন্দর ঘরে বসে যে একটা এক্সপিরিয়েন্স গেদার করা যায় এবং সেটা অ্যাপ্লাই করে যে একটা সফলতা আসলে সেটা সম্পর্কে জানলাম। তো রেজাল্ট ভাই, এখন যদি আপনি আমাকে একটু কম্পারিজন করেন যে বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলোতে বা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে আমরা যেগুলোতে মাস্টার্স করি বা হচ্ছে আপনার এজ জুয়াল যে মাস্টার সিস্টেমটা আছে এটা, এবং চায়নাতে আপনি জেন্টস ইউনিভার্সিটিতে মাস্টার্স করছেন, আপনি কোন কোর্সের উপরে করছেন? ফুড সায়েন্স? আমি ফুড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। ফুড সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং উপরে। তো এটার কম্পারিজনটা কেমন, মানে সেখানকার পড়াশোনার ধরন কেমন, আমাদের দেশের পড়াশোনার ধরনের যদি আপনি একটু কম্পারিজনটা করেন। সর্বপ্রথম আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি মাস্টার্সে একজন প্রফেসরের সুপারভিশনে আছি, যিনি হচ্ছে আমার প্রফেসর, এবং উনি ওনার প্রোফাইলে আমি দেখেছি ওনার হচ্ছে অলমোস্ট, আমি লাস্ট 2 দিন আগেও চেক করেছিলাম, 532 প্লাস অ্যাজ এ করসপন্ডিং অথর তার পেপার পাবলিশড আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা কিন্তু একটা প্রফেসরের যখন এই লেভেলের একটা এক্সপিরিয়েন্স থাকে, তো বাংলাদেশে তো এই লেভেলের এক্সপিরিয়েন্স পরিমাণ লোক কেউ যদি থাকেও, তো আমার মনে হয় না উনি বাংলাদেশে কোথাও আছেন, উনি অবশ্যই বাইরে আছেন। কারণ তার যেই সম্মানী, তার যে একটা পজিশন, ওইটা বাংলাদেশ কখনো দিবে না, বাংলাদেশ দেয় না, দেশ কখনো সেটা দিতে পারবেও না। এটা আমরা আমার দেশ হিসেবে সেটা আমরা জানি, আমরা আমার দেশকে আমি ছোট করছি না, বাট বাংলাদেশ যতটুকু দিচ্ছে এর থেকে বাইরে সে তার অপরচুনিটি বেশি পাচ্ছে। সো আচ্ছা আচ্ছা। আমি যার কাছে পড়তে যাচ্ছি, যেখানে আমি পড়তে যাচ্ছি সেখানকার একটা এনভায়রনমেন্ট, একটা ব্যাপার আছে, একটা হুম, সেখানকার হুম। একটা বিষয় আছে। আপনি বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে দেখলে গেলে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে ব্যানারের কোনো শেষ নেই, অমুক ভাই তমুক ভাই এর শের ব্যানার, ব্যানারের কোনো শেষ নেই। আর আমার ইউনিভার্সিটিতে কেউ যদি, মানে ইতিহাংশ ইউনিভার্সিটিতে কেউ যদি এসে যদি মানে সারা দিনও ঘুরে, আমার মনে হয় একটা ব্যানার সে খুঁজে বের করতে পারে, ছবির তো প্রশ্নই আসে না, একটা ব্যানার কেউ যদি খুঁজে বের করতে পারে। তো আচ্ছা আচ্ছা। স্টাডি মিনস পুরো স্টাডির একটা এনভায়রনমেন্টই এখানে। লাইব্রেরিতে সেখানে কেউ জোরে কথা বলে না, পুরো লাইব্রেরি সবার জন্য ওপেন। আমি রিসেন্ট একটা ঘটনা শুনেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে, যদিও এত বড় একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলার মতো আসলে যোগ্যতা আমার আছে কিনা সেটা আমি জানি না, তারপর আমি যতটুকু জেনেছি সেখান থেকে আমি বলতে পারি যে একটা লাইব্রেরিতে একটা বই নেওয়ার জন্য সেখানে একটা টেবিল দেওয়া আছে সামনে, টেবিলের ওই পারে যাওয়া নিষেধ, কারণ ওইদিকে লাইব্রেরির বইগুলো আছে। তো এখানে একটা কম্পারিজন করতে গেলে দেখা যাচ্ছে আমার এখানে লাইব্রেরিতে প্রত্যেকটা বইয়ের শেলফের ফাঁকে 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 চেয়ার দেওয়া আছে, যে যেখান থেকে পারো বই নাও, পড়ো, বা যে যার মতো সবকিছু ওপেন। তো হুম, হুম। আমি একটা বই পড়ার জন্য বা একটা জিনিস জানার জন্য আমি একটা যখন লাইব্রেরিতে যাচ্ছি, তখন আমি কিন্তু সেখান থেকে বইগুলো নিতে পারতেছি, পড়তে পারতেছি, কোনো সমস্যা নেই।
কিন্তু এই সুযোগটা কিন্তু আমার বাংলাদেশে নাই। আর দ্বিতীয়ত এখানে প্রতিটা ইউনিভার্সিটিতে যেমন আমার প্রফেসরের কাছে তাদের ন্যাশনাল চায়নার ন্যাশনাল ফান্ডিং, প্রভিন্সিয়াল ফান্ডিং, প্রভিন্সিয়াল কি ল্যাবরেটরি ফান্ডিং, এরকম কমপক্ষে ৪ থেকে ৫টা মানে ফান্ডিং ইনস্টিটিউটের ফান্ডিং থাকে এখানে সব সময় প্রফেসরদের কাছে, সেটা স্টুডেন্টদের যাবতীয় ল্যাব খরচ, ল্যাবের ইনস্ট্রুমেন্টাল খরচ সবকিছু বেয়ার করার জন্য। আর সবচেয়ে মজার আচ্ছা আচ্ছা। ঘটনা হচ্ছে যে আমার এই জিয়াংশু ইউনিভার্সিটিতে আমার প্রফেসরের যে ল্যাবটা, যেখানে আমি কাজ করি সাধারণত, তো এই ল্যাবের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে এটা তো একটা ল্যাবের ইনস্ট্রুমেন্ট। তো হুম, হুম, এই আপনার যেগুলো হচ্ছে মানে হেভি হেভি ইনস্ট্রুমেন্ট যেগুলা, তো হেভি হুম, ইনস্ট্রুমেন্ট গুলো সেগুলো আলাদা আলাদা, সেগুলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে কাজ করতে হয়। সবাই এটা সবাই ফলো করে। আর ল্যাব গুলোতে তো সাধারণত হচ্ছে যেগুলো ফিজিক্যাল ল্যাব সেগুলোতে সাধারণত সবাই যে যার মতো কাজ করতেছে। বাট যেগুলো একটু আপনার বড় মানে বড় মেশিন বা একটু আহ, বেশি দামি মেশিন, অনেক দামি এগুলো অবশ্যই, তো এই হুম, মেশিন গুলোর জন্য তখন একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম থাকে, তো ওইভাবে মানুষ তখন কাজ করে। তো হুম, আমি আমি একটা আমার প্রফেসর আমাকে যে টপিক দিয়েছেন যে আমার থিসিসের জন্য, হুম, তো এই টপিকের যে মেশিনটা আমি ইউজ করব এই মেশিনটার দাম বাংলাদেশের টাকায় কমপক্ষে এটার দাম হচ্ছে আমি অনলাইন দেখেছিলাম 3 থেকে 6 মিলিয়ন, 3 to 6 লাখ ডলার। দ্যাট মিনস এটা হচ্ছে আপনার বাংলাদেশের টাকা 4 থেকে 4 কোটি টাকা প্লাস আর কি, অলমোস্ট 6 কোটি 6.5 কোটি টাকা দাম, এটা দাম দাঁড়াচ্ছে। তো আসলে এই ধরনের হেভি প্রাইসের যেই, এটা জাস্ট একটা মেশিনের কথা আমি বললাম, যেটা হচ্ছে আমার ডিরেকশনে আমি কাজ করব, প্রফেসর আমাকে যেটাতে কাজ করার জন্য ডিরেকশন দিয়েছেন, তো এই মেশিনটার কথা জাস্ট আমি বললাম। হুম, তো আমি একটা ডিপ্লোমা করেছি একটা ইনস্টিটিউট থেকে, আমি বিএসসি করেছি, আমি বাংলাদেশের একটা স্বনামধন্য কোম্পানি মেঘনা গ্রুপে জব করেছি, তাদের ল্যাব দেখেছি। তো আমার কাছে যেটা সার্বিক পরিস্থিতি যেটা মনে হচ্ছে এখন কম্পারিজমে, আমার ল্যাবের আমার প্রফেসরের যে ল্যাবটা, প্রতিটা প্রফেসরের কিন্তু সেম এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাব, যেই প্রফেসর আন্ডারে যেই স্টুডেন্ট গুলো আছে তাদের জন্য ওই ল্যাবটা আলাদা, আচ্ছা ল্যাব আচ্ছা কিন্তু আচ্ছা। আলাদা আলাদা, সব যতগুলো প্রফেসর আছে সবার জন্য আলাদা আলাদা। বাট যেগুলো হেভি ইনস্ট্রুমেন্ট সেগুলোর জন্য হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সবাই ওটাকে ইউজ করে ওইটা, কারণ প্রাইস তো অনেক এগুলার, তখন তখন সেটাকে শেয়ারে ইউজ করছে। বাট ওটা, বাট ফিজিক্যাল ল্যাব গুলো ওটা ডিফারেন্ট, যার যার জন্য আলাদা। হুম, হুম, হুম। তো আমি মানে একটা জিনিস এই যেটা এই বিষয়টা, মানে আচ্ছা, continue। হুম, তো আমি এখন এরপরে যখন এখানে আসার পর যেটা দেখলাম যে আমার প্রফেসরের যে ল্যাব বা আমি যে ল্যাবটাতে কাজ করতেছি, টোটাল বিল্ডিং এর যে কটা ল্যাব আছে সবগুলা মিলিয়ে এবং যেই হেভি ইনস্ট্রুমেন্ট গুলো আছে, আমার মনে হয় না বাংলাদেশের কোনো একটা সিঙ্গেল কোম্পানি বা সিঙ্গেল ইউনিভার্সিটি এগুলাকে এতগুলা জিনিস তাদের, আমার মনে হয় না আছে। হুম, তো সবচেয়ে বড় ডিফারেন্সের জায়গাটা হচ্ছে যে ল্যাব ফ্যাসিলিটিস, সেক্ষেত্রে অবশ্যই আমরা যারা ডিপ্লোমা করেছি বা আমরা যারা এই লাইনে পড়াশোনা করছি ফুড সায়েন্সে, ল্যাব ফ্যাসিলিটির সবার আগে। মানে থিওরি বেসড প্র্যাকটিক্যাল যে পড়াশোনা, বিষয়টা, মানে আমরা হ্যাঁ সাধারণত প্র্যাকটিক্যাল যে বিষয়টা, ইঞ্জিনিয়ারিং বলতে কিন্তু আমরা সাধারণত প্র্যাকটিক্যাল জিনিসটাকেই বুঝি থিওরিক্যালের রাইট চেয়ে। আর বাংলাদেশের যে রাইট রাইট ইউনিভার্সিটি গুলোতে একটা সমস্যা হচ্ছে যে নিজের ভাষায় আসলে বইগুলো নাই, যেটা খুবই দুঃখজনক। আমাদেরকে ইংলিশ পড়তে হয়, মানে ইংলিশের ভাষণে বই পড়তে হয়। একটা জিনিস কি, আমরা যখন একটা আলাদা ভাষার বই পড়বো সেখান থেকে কিন্তু আপনি 100% বা 80%, আমি বলবো 60% আপনি গ্যাদার করতে পারবেন না নলেজ। ঠিক আছে? এই যার কারণে কিন্তু আমাদের অনেকটা পিছিয়ে পড়তে হচ্ছে। এটা আমাদের বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলো বলেন বা বাংলাদেশের যে হায়ার এডুকেশনের ইয়াটা বলেন, এই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে যাই। আমরা পুরো যে ইনফরমেটিভ যে রসদটা, যে একটা বইয়ের একটা টপিকসে যে পুরো রসদটা, সেটা আমরা আসলে বুঝে উঠতে পারি না। কারণ হচ্ছে আমাদের ভাষার একটা প্রতিবন্ধকতা আছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের রিসার্চ যে বিষয়টা, ইউনিভার্সিটিতে বলেন, ইউনিভার্সিটির বাইরে বলেন, রিসার্চ বিষয়টা কিন্তু টোটালি ইগনোর করা হচ্ছে। আমি জানি যে প্রত্যেকটা প্রফেসরকে বাংলাদেশে প্রতি বছরই একটা করে পাবলিকেশন রাখতে হয় বা পাবলিশ করতে হয়, বই পাবলিশ করতে হয়, নাহলে তাদের প্রমোশন হয় না, ইয়ে হয় না। এই ধরনের কিন্তু অনেক ধরনের ইয়া আছে, সিস্টেম পলিসি ইউনিভার্সিটি গুলোতে আছে, কিন্তু কয়জন সেটা পাবলিশ করে। এবং দেখা গেছে যে অনেকে যদি পাবলিশ করে, দেখা গেছে অনেক ভালো ভালো জার্নালে পাবলিশ হয়েছে, কিন্তু দেখা গেছে যে সে বিভিন্ন বই থেকে কপি করছে। নিজে যে একটা রিসার্চ করবে, ওই রিসার্চের অংশীদার করবে তার স্টুডেন্টদের, সেটা আসলে মানে বাংলাদেশে হয়ে ওঠে না খুব একটা। যাই হোক, আপনার যে চায়নার যে ইয়াটার কথা বললেন, খুবই ভালো লাগছে যে একজন টিচারের আন্ডারে একটা ল্যাব থাকবে, সেই ল্যাবে শুধু তিনিই থাকবেন এবং তার স্টুডেন্টরা থাকবেন সেখানে গবেষণা করবেন।
ব্যাপারটা এরকম। আসলে এটা বাংলাদেশের জন্য খুবই রেয়ার এবং এটা খুবই ভালো। তো রেজাউল ভাই, আমরা এখন আপনার কাছে জানতে চাইবো যে আপনি যে চায়না পড়াশোনা করতে গেছেন, আপনার এই টোটাল কস্ট কত? মানে ধরেন যে মাস্টার্স, আপনার মাস্টার্স করতে টোটাল খরচ হবে কত? এবং আপনাকে চায়না যাওয়ার জন্য আপনাকে এককালীন বাংলাদেশে কোনো কি টাকা শো করতে হয়েছে কিনা, যে ব্যাংকে আহ, আপনার এত টাকা থাকতে হবে এরকম বিষয়টা? খুবই ভালো প্রশ্ন করেছেন আসাদ ভাই। আসলে এই বিষয়গুলো আসলে অনেকেরই জানা প্রয়োজন, কারণ আমরা বাংলাদেশে সাধারণত দেখা যায় ব্যাংকের ছাতার মতো এজেন্সি গজিয়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ, তো কেউ ফ্রড, কেউ ভালো, কেউ কাজ করতেছে, কেউ রাইট। করে না। যে যার যার মধ্যে দেখা যাচ্ছে যে কেউ অ্যাপ্লাই করবে, তাকে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে আমি তোমার কাছে কোনো অ্যাডভান্স দিব না, বাট তোমাকে পাসপোর্ট জমা দিতে হবে আমার কাছে। তো রাইট। পাসপোর্ট জমা দেওয়াটা এটা একটা ট্র্যাপ। আমি মনে করি এটা একটা ট্র্যাপ। কেন? এখন একটা ছেলে একটা এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেওয়া মানে কি, সে তার কাছে ধরা। সে আর কোথাও অ্যাপ্লাই করতে পারবে না। তার ভিসা যদি রাইট। অ্যাপ্লাই করে যদি কোথা থেকে অ্যাডমিশন লেটার নিয়েও আসে, তো ওই এজেন্সি যদি তাকে পাসপোর্টটা না দেয়, সে কিন্তু ভিসা নিতে পারবে না। তো এটা একটা ট্র্যাপ। তো এটা তারা হচ্ছে করে কি, এটা নেয় এই জন্যই যে এজেন্সি গুলা কাজ করে এইভাবে যে তারা হচ্ছে বলতেছে ভালো প্রোফাইল স্টুডেন্ট গুলোকে নিচ্ছে, নিয়ে তারা বলছে যে অমুক অমুক ইউনিভার্সিটি, এখানে এখানে তো আমরা তোমাকে করে দেবো, ঠিক আছে, ভালো কথা। তো তারা একটা একটা বড় অ্যামাউন্টের টাকা তারা চার্জ করে। তো আমিও, যাই হোক, একটা ট্র্যাপে আমিও পড়েছিলাম। তো পড়েছিলাম বলতে আসলে বললে ভুল হবে, আমি তাদের কাছে কথা বলেছিলাম, তাদের সাথে সবকিছু কথাবার্তা সবই ঠিক ছিল। তো আমি কথা বলি নভেম্বরের দিকে, 2022-এর নভেম্বরে কথা বলি আমি। তো নভেম্বরের কথা বলার পরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত তারা আমাকে কোনো খবরই দিতে পারেনি আমাকে, যে না এই ইউনিভার্সিটি হবে বা ওই ইউনিভার্সিটি হবে না। বা কথা বললে যে বলে ভাই আমি সময় দেখে আপনাকে অ্যাপ্লাই করে দিই, ভালো ইউনিভার্সিটি দেখে, সময় সুযোগ সুবিধা দেখে। তখন আমি একটা জিনিস চিন্তা করতে থাকলাম মনের মধ্যেও, যে আমার তো এদিকে স্বপ্ন জিয়াংশু ইউনিভার্সিটিতে আমি যাব। তো তারা আচ্ছা। দেখি এই ব্যাপারে কোনো কথাই বলে না। তো তাদেরকে আমি কয়েকবার বললাম যে ভাই আমার তো এই ইউনিভার্সিটিতে যাওয়ার ইচ্ছা। তো তখন আমাকে তারা বললো কি, যে ভাই আপনার যে প্রোফাইল, এই প্রোফাইল দিয়ে ওই ইউনিভার্সিটিতে হবে না। আমি একটু হতাশ হয়ে গেলাম। আসলে হতাশ হওয়ার কথা, কারণ একটা ইউনিভার্সিটিকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি যখন আমার বিএসসি শেষ হয়ে যায়, তো তখন আমি হচ্ছে জিয়াংশু ইউনিভার্সিটিকে টোটালি আইডেন্টিফাই করতে সক্ষম হই যে আসলে না আমার এখানেই যাওয়া উচিত। তো 19 থেকে আমি 19, 20, 21, 22 4টা বছর একটা ইউনিভার্সিটি আমি ফলো করতেছি, প্রফেসররা কি করতেছে। রিসার্চ গেট একটা সাইট আছে, সেখানে আমি গিয়ে দেখতাম তাদের মানে কি কি পাবলিকেশন গুলো আসতেছে, তো তাদের ডিরেকশন গুলো কি কি, এগুলো আমি দেখতাম। আমার এগুলো দেখার পরে আমি কিন্তু খুব ইন্সপায়ার হয়ে যাই, না আমার এখানেই যেতে হবে। আচ্ছা। তো এমন সময় আমি হচ্ছে ফেসবুকে হচ্ছে একটা মানে জিয়াংশু ইউনিভার্সিটি একটা পেজ আমি লাইক দিয়েছিলাম। তো ওই পেজটা অফিসিয়ালি ছিল, যদিও মানে যদিও ভেরিফাইড পেজ ছিল না, বাট ওটা অফিসিয়াল। তারপরে ওইখান থেকে আমার একটা গ্রুপে তারা অ্যাড করে, কনভারসেশন গ্রুপ, কমিউনিটি গ্রুপে। তো ওই গ্রুপে হচ্ছে মেসেজ দেয়, আমিও দিতাম, দেখতাম কে কি বলতেছে, কে কি বলছে, দেখতাম তো সবসময়। তো এরপরে হচ্ছে যখন এখানে অ্যাপ্লিকেশন করা শুরু করলাম, ওই সব দিক থেকে ওই দিক থেকে, তো তখন হচ্ছে এখানে হঠাৎ করে একদিন এই গ্রুপে দেখি যে ডক্টর মাহমুদ নামে একজন, উনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যালুমি। তো উনি বলছে যে কেউ যদি জিয়াংশু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে চায়, আই ওয়ান্ট হেল্প দেম এন্ড মাই অ্যাসিস্ট্যান্ট ইজ ফ্রি। তখন আমি আচ্ছা। চিন্তা আচ্ছা। করলাম যে তার সাথে মনে হয় আমি কন্ট্যাক্ট করতে পারি। তো কন্ট্যাক্ট করার পরে উনি হচ্ছে আমাকে বললেন যে হ্যাঁ তুমি অ্যাপ্লাই করো। উনি আমাকে প্রথমে বললেন যে তোমার প্রোফাইল দাও আগে। তো আমি তাকে একটা সিভিটা দিলাম, সিভি দেওয়ার উনি দেখে আমাকে বললেন যে তোমাকে আমি কালকে জানাবো অ্যাডমিশন ডিরেক্টরের সাথে কথা বলে যে তোমার অ্যাডমিশনটা হবে কিনা। তো উনি পরের দিন আমাকে বললেন যে হ্যাঁ তুমি অ্যাপ্লাই করো, সমস্যা নেই আমি দেখছি। তো উনি হচ্ছে ওনার রেফারেন্সের জন্য ওনার ফোন নাম্বার, নাম, ইমেল, আইডি, অ্যাড্রেস সবকিছু আমাকে দিয়ে দিলেন। তো দেওয়ার পর আমি অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই এখানে আমি হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফি এবং হচ্ছে আমার এরপরে হচ্ছে অ্যাডমিশন, আমার হচ্ছে যে স্কলারশিপটা সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ। অর্থাৎ এখানে আমাকে হচ্ছে 24,000 ইউয়ান হচ্ছে মাস্টার্সের হচ্ছে পার ইয়ার হচ্ছে টিউশন ফি। আচ্ছা। প্রেসিডেন্সিয়াল আচ্ছা। স্কলারশিপে এটা আমাকে 20,000 ইউয়ান আমাকে হচ্ছে বেয়ার করবে, ওয়েভিয়ার দিয়ে দিবে তারা। বাকি 4,000 ইউয়ান আমাকে ইয়ারলি এখানে পে করতে হবে। তো আমি তখন চিন্তা করলাম যে 4,000 ইউয়ান অ্যারাউন্ড 4 বা 65,000 টাকা ইয়ারলি। তো 65,000 টাকা ইয়ারলি 3 বছরের জন্য এটা খুব একটা বেশি না। তো তখন ইতিমধ্যে আমার আব্বুর সাথে আমি কথা বলছিলাম। তো এর মধ্যে আবার ওই যে এজেন্সির আমি যার সাথে কথা বলেছিলাম, তারা আমাকে হ্যাঁ, বলল হ্যাঁ। যে ভাই আপনার তো জিয়াংশু ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, যে ইউনিভার্সিটি আমার পাশে এখানেই, সেটা আমার এখানে 1 কিলোমিটারের মতো পাশাপাশি ইউনিভার্সিটি। তো এটা র্যাঙ্কিং আবার অনেক নিচে আর কি, 1300 প্লাস আর কি। তখন আমার মনটা একটু খারাপ হয়ে গেল। তারা এখান থেকে আমাকে বললো ভাই আপনাদের এখানে হয়েছে, আপনাকে এত টাকা স্টাইপেন্ড দিবে। তো তখন আমি এখানে ঢুকলাম, ঢুকে দেখলাম যে ওরা মাস্টার্স এ ফুড সায়েন্স শুরুই করেছে এই বছর থেকে। ও আমিও আচ্ছা, আচ্ছা, নতুন আচ্ছা। স্টুডেন্ট। তো তখন সেক্ষেত্রে আমি এখানে গিয়ে কিভাবে কি, এখানে তো অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে আমাকে। হ্যাঁ, 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 অবশ্যই। এস্টাবলিশড একটা ডিপার্টমেন্ট, আর যেখানে হচ্ছে মাত্র স্টার্টিং হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। ডিপার্টমেন্ট।
এটা তো বুঝতেই পারতেছি। পরে তখন আব্বুকে বললাম যে আব্বু এই বিষয়। জিয়াংশুতে ওইখানে পরে আমার এপ্লাই করলাম। উনি যেদিন আমাকে অ্যাডমিশন লেটারটা এখান থেকে দেয়, ওই দিন হচ্ছে আমার এপ্লাই এর দ্বিতীয় দিন আরকি। তো তৃতীয় দিনের দিন আমাকে হচ্ছে অ্যাডমিশন জিয়াংশু ইউনিভার্সিটি থেকে আমাকে অ্যাডমিশন লেটার তারা হচ্ছে ইমেইল করলো যে হ্যাঁ, ইউ আর সিলেক্টেড। তো তখন আমি হচ্ছে আব্বুর সাথে কথা বললাম যে আব্বু কি করবো এখন? আমার তো ওই ইউনিভার্সিটিতে স্টাইপেন্ড দিবে, কোনো টিউশন ফি দিতে হবে না, সব ফ্রি। বাট ইউনিভার্সিটি র্যাঙ্কিং তো অনেক নিচে। আর এই ইউনিভার্সিটিতে আমাকে 4000 ইউয়ান পে করে পড়তে হবে এবং বাসা ভাড়াটা আমার নিজের পে করতে হবে, থাকা খাওয়ার খরচ। আমি অলরেডি একটা কিন্তু আইডিয়া নিয়ে ফেলেছিলাম, আমি যেটা আপনাকে অলরেডি বলেছিলাম যে হ্যাঁ, বাসা ভাড়া কেমন হতে পারে, আমার বাইরে আমার খাওয়া দাওয়ার খরচটা কেমন হতে পারে। ইতিমধ্যে কিন্তু আমার আইডিয়া একটা নেওয়া হয়ে গেছে, যেহেতু আমি রাত ভরে বসে এগুলো ভিডিও দেখতাম। তো তখন আমি আব্বুকে বললাম যে আব্বু হ্যাঁ, আমার বছরে হচ্ছে যদি এই ইউনিভার্সিটিতে আমি যাই, জিয়াংশু ইউনিভার্সিটিতে, তাহলে আমার বছরে হচ্ছে 2.5 লাখ, 3 বছর আমার মোটামুটি 7.5 লাখের মতো খরচ হতে পারে আব্বু। এটা অ্যাপ্রক্সিমেটলি আমি বললাম যে এটা কোনো খরচ করবে না, এর নিচেই থাকবে। বাট যদি আমি জিয়াংশু ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে যাই, তাহলে আমাকে সেখানে কোনো টিউশন ফি কোনো কিছু দিতে হবে না। তারা আমাকে মান্থলি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 15,000 প্লাস আরকি, মানে 1,000 ইউয়ান আরকি তারা দিতে চেয়েছিল এটা আমাকে। তো তখন আমি আব্বুকে বললাম, তখন আমার আব্বু আবার আমাকে বললেন যে 7.5 লাখ টাকাটা তো তোমার আর একবারে লাগবে না। না আব্বু, একবারে না। এটা আমাকে দেখা যাচ্ছে যে কখনো টিউশন ফি দিতে হবে বছরের শুরুতে সেপ্টেম্বরের দিকে। আমার বাসা ভাড়ার জন্য হয়তো দেখা গেল যে কিছু টাকা দিতে হবে 70-80 হাজার, টিউশন ফি দিতে হবে 65,000 বা 70,000, একটা ধারণা নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার জন্য হয়তো আমার মাসে 10,000 টাকা যাবে। তো সব হিসাব করার পরে তখন আব্বু বলল যে তাহলে তো তুমি এক কাজ করো, তোমার ইউনিভার্সিটি যেটা ভালো হয় তুমি সেখানে যাও। এবার ভেঙে ভেঙে খরচ হলে এটা দেওয়া যাবে, এটা কোনো সমস্যা না। না, খুবই তখন ভালো আমি পরামর্শ দিয়েছেন। হ্যাঁ, তো তখন আমি মনে করেন যে না, চিন্তা করলাম যে না, এখানে আমাকে যেতে হবে। তো এরপরে হচ্ছে আচ্ছা, আপনার যেটা অ্যাডমিশন। হ্যাঁ অ্যাপ্রক্সিমেট যেটা জানলাম সেটা হচ্ছে আপনার জিয়াংশু ইউনিভার্সিটিতে আপনার এই মুহূর্তে মাস্টার্স করতে 7 থেকে 8 লাখ টাকার মতো কস্ট লাগতেছে, রাইট? 7.5 লাখের মানে মতো। এটা হচ্ছে হ্যাঁ, যেমন আমার বাসা ভাড়াটা আমি নিয়েছি, এটা হচ্ছে 58,000 টাকা বছর, বাংলাদেশের টাকায় 60,000 টাকা, অ্যারাউন্ড 60,000। আচ্ছা আচ্ছা, আমার বাৎসরিক আপনি ইউনিভার্সিটি থেকে ভাড়া নিয়েছেন। হুম, হ্যাঁ, বাসাটা আমি বাইরে ভাড়া নিয়েছি। যদিও ইউনিভার্সিটির এখানে পারমিশন আছে, কারণ তারা হচ্ছে আহ, আমি যদিও বাইরে থাকতেছি, বাট তাদেরকে ইনফর্ম করতে হচ্ছে আমি কোথায় থাকতেছি, আমার অ্যাড্রেস কি, সবকিছু তাকে দেওয়া আছে। কোন এজেন্সির মাধ্যমে বাসা নিয়েছি তাদের অ্যাড্রেস দেওয়া আছে। এবং শুধু আচ্ছা তাই আচ্ছা। নয়, আমার যে ক্লাস টিচার আছে, মানে যিনি আমার মানে স্কলারশিপ, আমার রেজাল্ট যিনি হচ্ছে ইভ্যালুয়েশন করবেন, হুম, মানে মূলত আমি হচ্ছে উনি হচ্ছে আমার যাবতীয় স্কলারশিপ এবং রেজাল্টের ইভ্যালুয়েশনের জন্য। বাট রিসার্চের জন্য আমি একজন প্রফেসরের আন্ডারে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। যিনি আমার রেজাল্ট গুলোকে ইভ্যালুয়েশন করবেন, তিনি কিন্তু আমার বাসায় কিন্তু একবার এসেছিল না, যে দেখার জন্য আসলে আমি কোথায় থাকতেছি, কিভাবে থাকতেছি। বাট তারা খুবই কনসিয়াস, কারণ তাদের একটা স্টুডেন্ট বাইরে থাকতেছে, যদিও অন ক্যাম্পাসে থাকার কথা। শুরুতে এসে আমি বাইরে থাকতেছি, কিন্তু তারা কিন্তু উনি কিন্তু আসছিলেন। শুধু আমার বাসায় না, যারা অফ ক্যাম্পাস বা বাইরে থাকতেছে তাদের অনেকের বাসায় উনি গিয়েছেন। তো এরপরে হচ্ছে 58,000 টাকা হচ্ছে আমার বাসা ভাড়া। আমার হচ্ছে 65,000 বা 70,000-এর মতো আমার হচ্ছে ইউনিভার্সিটি টিউশন ফি। আমার ইয়ারলি একটা ভিসার রিনিউ এর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অ্যারাউন্ড 6-7 হাজার টাকার মতো। আর একটা ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সটা হচ্ছে আমার 10,000 টাকার মতো। মানে ওইদিকে আমি ধরলাম 20,000 টাকা, এখানে হচ্ছে আমার ইউনিভার্সিটি টিউশন ফি 70,000, 90,000। আর এখানে আমার বাসা ভাড়া হচ্ছে 60,000, 1,50,000 টাকা। এটা আর ইয়ারলি? মাসে আমার, হ্যাঁ ইয়ারলি, আর মাসে আমার হচ্ছে 10,000 টাকা খাওয়া দাওয়ার জন্য একটা অ্যাপ্রক্সিমেটলি আমি একটা খরচ ধরেছিলাম। তো এটা হচ্ছে আমার হলো 2,70,000-এর মতো আসে। তো আমি বলছি যে আসলে খাওয়া দাওয়াতে এত টাকা লাগে না, কারণ আমি দেখেছি যে ঢাকা, একটা মানুষ ঢাকায় থাকতে তার যে খরচটা হয় কাঁচা বাজার বা তেল ডাল চাল এগুলোর জন্য, এর চেয়েতেও অনেক কম রেট আছে। বিশেষ করে একটা জায়গায় বললে আপনি বুঝতে পারবেন যে এখানে কিন্তু মোটামুটি 780 থেকে 70 টাকা হচ্ছে 5 লিটার সয়াবিন তেল পাওয়া যায়, যেটা একবার বোতল আচ্ছা আচ্ছা। পিওর সয়াবিন তেল। তো সেটা বাংলাদেশের সাথে আচ্ছা আচ্ছা। কম্পারিজন করলে বোঝা যায় যে আসলে দাম কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 700 থেকে 800 বাংলাদেশি টাকায় না ইউয়ানে? সেটা বাংলাদেশি টাকায়, বাংলাদেশি টাকায় বাংলাদেশি 700 টাকা টাকায় আসলে। 700 বা 750 টাকায় 5 লিটার আপনি তেল পাচ্ছেন। হুম। তাহলে আসাদ ভাই, আপনি কি আমাকে একটু বলতে পারবেন যে এই মুহূর্তে বাংলাদেশের চালের কেজি কত মোটামুটি একটা আইডিয়া চালের কেজি ধারণা? হচ্ছে এটা আমরা 50 কেজি আপনার 2900 টাকা, 2950 টাকা এরকম কিনি। তাহলে কত হচ্ছে তাহলে? অন এভারেজে আপনার হচ্ছে 60, মেবি 60 60 60। এরকম কাছাকাছি হয়তো বলতে। হ্যাঁ, এখানে চালের প্রাইসটা কিন্তু সেম। তো সেক্ষেত্রে আমি কিন্তু একটা আইডিয়া নিয়ে ফেলেছিলাম যে আসলে কেমন হুম, হুম, খরচ হতে হুম, পারে। তো এই 2,70,000। আর এখানে একটা প্লাস পয়েন্ট আছে যে ফার্স্ট ইয়ারে আমাকে ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্ট থেকে একটা
স্কলারশিপের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারে গিয়ে আমি হচ্ছে বাংলাদেশি টাকায় 50,000 টাকার মতো একটা ফান্ড আমি পাবো। সেটা হচ্ছে আমার মানে ডিপার্টমেন্ট থেকে এটা আমাকে দিবে। আচ্ছা আর আচ্ছা এটা আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে দিবে। আমি আব্বুকে বলে এসেছিলাম যে আসলে আব্বু আমার এটা লাগবে 7.5 লাখের মতো, কিন্তু কমও হতে পারে, কম হওয়ার সম্ভাবনাটাই বেশি। বাট ধারণা এটাই নিয়ে, আইডিয়া এটাই নিয়ে রাখতে হবে, টার্গেট হ্যাঁ এটাই না নিয়ে না রাখতে ঠিক হবে। আছে আপনি মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে ভ্যালুটা ম্যাক্সিমাম যে কস্টটা সেটা ধরে ম্যাক্সিমাম আপনাকে ভ্যালুর কাজ করতে আইডিয়াটা হবে। নিয়ে রেখেছি। হ্যাঁ আচ্ছা রেজাল ভাই আপনার এখানে আপনার ওয়ার্ক পারমিট এরকম কিছু আছে কিনা যে আপনি ইউনিভার্সিটির ক্লাসের বাইরে আপনি কিছু কাজ করে আর্ন করতে পারবেন এরকম কোন সিস্টেম বা কলেজ ইউনিভার্সিটির কিছু আছে কিনা? আপনার জিয়াংশু প্রভিন্সে ওয়ার্ক পারমিটটা তারা এখনো অ্যালাউ করেনি। তবে যদিও এবং হচ্ছে সাংহাইয়ে আমি শুনেছিলাম, যদিও খবরটা ভ্যালিড কিনা সেটা আমি জানি না। কারণ আমি যতটুকু জানি চায়নায় কোনো পার্ট টাইম জব এজ এ স্টুডেন্ট এটা টোটালি ইলিগাল। তবে যদিও সাংহাইয়ে অনেকে করে সেটা শুনেছিলাম। বাট এখানে একটা আমি জায়গায় মানে একটু পয়েন্ট আউট করতে চাই, সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটিতে, বিশেষ করে জিয়াংশু ইউনিভার্সিটিতে, অন্য ইউনিভার্সিটিতে কি রুল সেটা আমি বলতে পারতেছি না। তো এই ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট যদি আউটস্ট্যান্ডিং হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যদি কোনো পাবলিকেশন থাকে এবং সেই পাবলিকেশনটা মানে এখানে ইউনিভার্সিটিতে আসার পরে প্রফেসরের করসপন্ডিং এ সে যদি একটা Q1 র্যাঙ্ক অর্থাৎ হচ্ছে হায়ার র্যাঙ্ক একটা জার্নালে যদি কোনো ধরনের পাবলিকেশন হয়, হুম, সে সে কিন্তু প্রতিটা পাবলিকেশন যখন অ্যাকসেপ্ট হবে, সে কিন্তু মানে এখানকার টাকায় 10,000 ইউয়ান সে একটা রিওয়ার্ড পাবে। আচ্ছা 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 আচ্ছা। যেটা আমি তো কিছুক্ষণ এটা আগে কিন্তু বলতেছিলাম যে বাংলাদেশের একটা টাকায় পাবলিকেশন অলমোস্ট বিষয় এক আসছে লক্ষ 65,000 টাকার মতো দাঁড়ায়। হিউজ অ্যামাউন্ট। এবং সেই সাথে সে যে ডিপার্টমেন্ট থেকে হচ্ছে আরো 3500 মানে 3,500 ইউয়ান সেটা পাবে। এটা অ্যারাউন্ড মানে 50,000 টাকার মতো। তো 50,000 আর এইদিকে 1,60,000 ধরলাম, 65 না ধরি। তো মোটামুটি 2 লাখ অবশ্যই। প্লাস টাকা যদি একটা ভালো স্টুডেন্ট হয়, হুম, হুম, সে যদি মানে আসার পরে যদি এটা অনেক টাফ, আপনার Q1 র্যাঙ্কের একটা জার্নালে পাবলিশন করা সো টাফ। কিন্তু অবশ্যই সাথে এটাও বিষয় আছে, সাথে আরো একটা বিষয় আছে, সেখানে কিন্তু মানুষই পাবলিকেশন করে, এলিয়েন না। রাইট। না হ্যাঁ, তা সেটাই। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ তার মানে ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম আপনাকে যে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোর যে প্রফেসর গুলো আছে বা এখানে সবাই না আমি সবাইকে গর্ব করতে এটা বলতে পারবো না মানে ম্যাক্সিমাম যেটা অনেক লেকচারার বা অনেক বুদ্ধিজীবী যারা আছে তাদের লেকচারার বলে যে এটা আসলে কপি করেন বা ই করেন যার কারণে কিন্তু এইভাবে বাংলাদেশ থেকে বড় বড় গবেষণা আসলে খুব কম বের হয় আমরা কম দেখতে পাই। রেজাল ভাই আমরা অলরেডি অনেকটা সময় পার করে ফেলেছি আমি এখন আপনার কাছে যেটা জানতে চাবো সেটা হচ্ছে যে জিয়াংসুতে আপনার মেইন ফুড কি মানে সেখানকার চায়নারা যারা আছেন চাইনিজ যারা আছেন তারা কি খায় আর আপনারা যে বাজার করেন এই বাজার কি করেন বা কিভাবে রান্না করেন এইটা যদি আপনি সংক্ষেপে বলেন যে আসলে সেখানকার চাইনিজদের এনভায়রনমেন্ট জীবনযাপন বা লিভিংটা কেমন আসলে। এখানে আমি যতটুকু জানতে পেরেছি, চাইনিজরা ম্যাক্সিমাম হচ্ছে হচ্ছে তারা হচ্ছে নুডলস খায় বেশি। আচ্ছা আমাদের আচ্ছা বাসায় যেমন আমার আম্মু চাচি যারা হচ্ছে আমার মা বোনেরা যারা হচ্ছে ভাত রান্না করতে পারে সবাই। তো এখানে হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ মেয়ে যদি হয় এরকম দেখা যাচ্ছে যে সবাই নুডলস বানাতে পারে বাসায়। মানে বিষয়টা আচ্ছা এরকমই। আচ্ছা 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 আর মানে নুডলস প্রেমী, নুডলসটা নুডলস কেউ কিনে না সবাই বাসায় বানায় নুডলস। বাসায় হ্যান্ডমেড নুডলস কেনাটাও খায়, আচ্ছা কিনেও খায়, সুপার মার্কেট হ্যাঁ হ্যাঁ গুলোতে পাওয়া যায়। আর সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে এখানে ছেলে মেয়ে দুজনেই কাজ করে। তো সেক্ষেত্রে হুম, দেখা হুম, যাচ্ছে যে বাসায় খাবার খুবই কম বানায়, বাট তাদের যে স্ট্রিট ফুড গুলো কোয়ালিটি খুবই 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 ভালো মানের। আমাদের হুম, হুম। বাংলাদেশের মতো যে মনে করেন যে খেলে আপনাকে গ্যাস্ট্রিক হবে, আপনার স্টোমাকের সমস্যা দেখা দিবে, এই ধরনের এই বিষয়গুলো আপনি এদের স্ট্রিট ফুডে পাবেন না। যদিও হালাল হারামের একটা ব্যাপার আছে। অবশ্যই আমরা মুসলিম কান্ট্রি, মুসলমান হিসেবে আমাদের এই বিষয়টা অনেক অবশ্যই মাথায় রাখা উচিত। আর যদিও এখানে আপনার ফ্রোজেন যে মিট আছে, ফ্রোজেন মিট গুলোকে পাওয়া যায়, সেটা হালাল। আর আচ্ছা আচ্ছা বিফ বা মাটন সেটা পাওয়া যায়, সেটা একটু দূরে যেতে হয়, বাট পাওয়া যায়। হুম, আর চাইনিজদের লাইফস্টাইলে বলতে গেলে যে দুপুরে মানে সর্বোচ্চ দেখবেন হুম। যে 12টার পর থেকে 1টার মধ্যে তাদের দুপুরে লাঞ্চ শেষ। আর রাতের খাবার অবশ্যই দেখবেন যে যদি 6:30টায় আপনি কোনো রেস্টুরেন্টে যান, গিয়ে দেখবেন যে কিছু নেই, সব শেষ। মানে 6টার মধ্যে তাদের রাতের খাবার খাওয়া শেষ। আচ্ছা, মানে তারা যদি এখন 10টা 11টার দিকে ঘুমাতে যায় তারপরে দেখা যাবে তাদের 40% অলরেডি তার মানে হজম হয়ে গেছে এরকম খাবার একটা। হজম আর হয়ে গেছে। আমরা তো আরো একটা ইন্টারেস্টিং বিষয় আছে, খাইতে এরা করে সময় কি মানে আসাদ হ্যাঁ ভাই, হ্যাঁ এরা করে হ্যাঁ কি মানে সন্ধ্যা 6টায় খাওয়া দাওয়ার পরে মানে হুম, যারা একটু বয়স্ক বা যাদের হচ্ছে বয়স্ক বলতে যাদের হচ্ছে মানে দেখা যাচ্ছে যে বডি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে,
তারা আচ্ছা করতেছে আচ্ছা খাওয়ার পরেই 6টার পরেই দেখা যাচ্ছে ওই জাস্ট বাসার সামনে হ্যাঁ 20-25 জন বা 40-50 জন একসাথে হয়ে ওই মিউজিক স্টার্ট করে দিয়ে জাস্ট আস্তে আস্তে ডান্স শরীর নাড়াচ্ছে। তো আচ্ছা যাতে আচ্ছা আচ্ছা খাবার মানে দাবার তারা যাতে শরীরে খাবারটা পেটে লাগে। নিয়ে আসলে ঘুমাতে যায় না, তারা না যেটা না খায় সেটাকে অলরেডি বার্ন করেই তারপরে ঘুমাতে যায়। আচ্ছা আমরা অনেক ভিডিওতে দেখি, ইউটিউবে দেখি, ভিডিওতে দেখি, ফেসবুক যে ভিডিওতে দেখি যে তারা কাঁচা খাবার খায়। মানে মাছ কাঁচা, তারপরে ইয়ে কাঁচা এরকম। তো এটা কি আসলে এটা কতটা সত্যতা, মানে যে তারা কি বিষয়টা আসলে হচ্ছে কাঁচা না, হ্যাঁ বিষয়টা হচ্ছে হ্যাঁ কাঁচা না। আমরা যেমন আমাদের বাংলাদেশের রান্নার যেই প্রসিডিউরটা হচ্ছে যে আমরা তেলে হচ্ছে আমরা তেলে হচ্ছে মরিচ, পেঁয়াজ টেয়াজ, মাছ তরকারি সব ভেজে তারপর এটাকে রান্না করি। তো রাইট এরা হচ্ছে বেশিরভাগ হচ্ছে এরা হচ্ছে ভিনেগার ভিনেগার এবং সাথে হচ্ছে সস একটা আছে যেটা হচ্ছে জেনজিয়াং এর খুব মানে চায়নার প্রভিন্সের, আমি যে হ্যাঁ শহরটা হ্যাঁ দেখি হ্যাঁ ওটা জেনজিয়াং সিটি। জেনজিয়াং এর খুব মানে জনপ্রিয় একটা সস আছে এদের। তো এদের আচ্ছা রান্নার প্রসিডিউরটা হচ্ছে একটু আলাদা। যেমন আমরা কাঁচা বলি কি জন্য, তো ওরা হচ্ছে আমরা যেমন মাছটাকে তেলে ভেজে তারপর রান্না করি, এরা কিন্তু এরকম না, সেটাকে কেটে পরিষ্কার করে জাস্ট এটাকে কিন্তু পুরো মানে নুডলসের সাথে বা যেটাই রান্না করছে তারা কিন্তু পুরোটাকে কিন্তু বয়েল করে খাচ্ছে। ডিফারেন্ট আচ্ছা শুধু আচ্ছা এই আচ্ছা জায়গায়। হ্যাঁ, আর বিভিন্ন ধরনের তারা হচ্ছে সস বা এই জিনিসগুলো তারা ব্যবহার করতেছে জেনজিয়াং এর, এগুলো খুবই জনপ্রিয়। তো ডিফারেন্ট এই জায়গায় আমরা ভেজে খাই, ভাজার পরে তারপরে এটাকে আমরা কুকিং করি, বাট তারা ডিরেক্ট হচ্ছে বয়েলিং মানে কুকিং করে, স্টিম কুকিং যেটাকে বলে। আচ্ছা। তারপরে জানবে এখন রমজান মাস চলতেছে, আপনারা সেখানে যে জেমস ইউনিভার্সিটি বলেন বা আপনার জিনজাং যে সিটিটা আছে, এই সিটিটার আশেপাশে আপনারা মুসলিম কতজন আছেন, বা চায়নাতে যারা সেখানে বসবাসরত আছেন, চাইনিজ যারা আছেন, তারা আসলে কোন ধর্মাবলম্বী, বা তারা ধর্মের দিক থেকে কতটা সিরিয়াস, বা কোন ধর্ম মানেন এরকম, বা আপনার এখান থেকে যেমন মসজিদ কত দূরে, বা মসজিদ এলাও কিনা, এই বিষয়ে যেটা ছোট। আমার এখান থেকে মসজিদ খুব বেশি দূরে না, 2 কিলো এমন হতে পারে, 2 কিলো মানে 2 কিলোমিটার। আর এখানে হচ্ছে ইলেকট্রিক বাইক খুব ইউজ হয়, মানে কম্পারিং টু মানে খুব রেয়ার আপনি দেখতে পাবেন যে হচ্ছে খুব রেয়ার হচ্ছে আপনার পেট্রোলের বাইক বা এই গাড়িগুলো আপনি খুব রেয়ার পেট্রোল দেখতে অকটেন পাবেন। আমরা যেটা চালাই, হ্যাঁ হ্যাঁ, এটা খুব রেয়ার। হঠাৎ হয়তো রাস্তায় আপনি দেখতে পারেন, বাট স্কুটি দেখবেন যে মানে যে যাচ্ছে সবাই ইলেকট্রিক স্কুটি গুলা। স্কুলে। এদের আচ্ছা হ্যাঁ, বা আমরা ওই স্কুটিতে করেই চলে যাই এখান থেকে নামাজ পড়ার জন্য, তারাবি পড়ার জন্য। মানে আপনার মসজিদ জিংজেম শহরে মসজিদ আনুমানিক যদি আপনি বলেন কতগুলো মসজিদ হবে, মানে শহর অনুপাতে? উম মসজিদে শহর অনুপাতে আসলে এটা আমি সঠিক বলতে পারবো না, বাট মানে বিষয়টা হচ্ছে এভেলেবল কিনা, মানে যেমন চায়না আমরা অ্যাভেলেবল, আমাদের একটা, হ্যাঁ একটা আছে যে চায়না মসজিদ অ্যাভেলেবল, ইসলাম কিন্তু পন্থী। একটু এমন হতে পারে যে হ্যাঁ একটু দূরে। আর সাথে আরেকটা বিষয় আছে যে একটু রেস্ট্রিক্টেড এখানে। আচ্ছা আচ্ছা সেটাই জানতে চাচ্ছি, মানে আমরা জানি যে ইসলাম এটা চায়না একটা ইসলাম ফোবিয়া কান্ট্রি, তারা উইঘুর মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে, এরকম এরকম আমাদের অনেক নিউজে আসে, আমরা সেটা দেখে আসি। সত্যতা তো আমরা আসলে যাই মানে যাচাই কখনো করিনি, বা নিউজ চ্যানেল যেটা বলে সেটার উপরে আমাদের বিশ্বাস করতে হয়। আমি এটা সেটাই জানতে চাচ্ছিলাম যে সেই শহরে যদি মসজিদ থাকে, ঘন ঘন মসজিদ থাকে, মুসলিমরা যদি পাঁচ ওয়াক্ত সালাত নামাজ বা নামাজ বলেন সেটা যদি আদায় করতে পারে, এবং তার ইসলামিক কালচারে যদি চলতে পারে, তাহলে তো আহ, মানে ভালো। এটা কি অন্যান্য যে কান্ট্রি গুলো আছে তার থেকে, প্রতিবেশী আমাদের যে কান্ট্রি আছে তার থেকে অন্তত আমরা ভালো বলতে পারি, এরকম এরকমটা মানে এরকম কি? একটা জায়গায় আমি এখানে বলতে চাই আসাদ ভাই, এটা আমার পার্সোনাল মানে অ্যানালাইসিস, যে হুম, চায়না যদি ধর্মের ব্যাপারে বা হুম, ধর্ম পালনের ব্যাপারে যদি স্বাধীনতাটা বা ইন্ডিপেন্ডেন্সি এটা যদি কাউকে না দেয়, সেক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো, বিশেষ করে আমেরিকা, ইউরোপে দেখবেন যে কে কোন ধর্মের হয় হোক, মানে সব কিন্তু ওপেন। আপনি একটা খারাপ কাজ করতেছে বা একটা মেয়ে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে বা মানে অসামাজিক কার্যকলাপ করছে, সবই এলাউড। সাথে হুম, কেউ যদি ধর্ম পালন করতে চায়, রাস্তায় দাঁড়ায় যদি নামাজ পড়তে চায়, সেটাও এলাউড। মানে হুম, কি? হুম, 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 সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্সি। তো চায়না তারাও রিয়েলাইজ করতে শুরু করেছে যে হ্যাঁ, এই জায়গাটা যদি ইন্ডিপেন্ডেন্সি না দেয়, আপনি দেখবেন যে বিশেষ করে মুসলিম কান্ট্রির যে স্টুডেন্ট গুলো আছে তারা কিন্তু এইদিকে আসার জন্য মুখ ফিরিয়ে নিবে তখন। আচ্ছা আচ্ছা রাইট রাইট। আপনি জানলে আশ্চর্য হবেন যে আহ, আমেরিকার আমেরিকার একটা ফাইটার বিমান F-13 or F-16 মেবি, আই এম নট শিওর, শব্দের চেয়ে 3 গুণ দ্রুত ছুটতে পারে। তো আমি রিসেন্ট একটা নিউজে দেখলাম যে হচ্ছে চায়নার তারা একটা এরকম ফাইটার জেট তারা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করেছে, মানে তৈরি করেছে, যেটা
এটাকেও টেক্কা দিয়ে আগে চলে যেতে পারে। এবং আপনি জানলে আশ্চর্য হবেন যে আসলে এটা ডিজাইন কে করেছে? পাকিস্তানের একজন ইঞ্জিনিয়ার। তো এই সুযোগগুলো বা এই কাজগুলো করার জন্য চায়না এই জায়গাগুলো যদি ডেভেলপ হতে চায়, চায়না কিন্তু বাই দ্য ওয়ে সামনে কিন্তু তারা এগিয়ে যেতে হচ্ছে যে আমেরিকার এখন যে পজিশনটাতে আছে, তারা এই জায়গাটাতে মানে ওয়ার্ল্ডকে তারা এখন লিড করতে যাচ্ছে। কিন্তু ওয়ার্ল্ডকে লিড করতে গেলে তখন এই জায়গাগুলোতে তাদেরকে ডেভেলপ হতে হবে। আর এই জায়গাগুলো ডেভেলপ হতে হলে সবাই যেন তাদের দেশে আসতে পারে নির্বিঘ্নে, সেই সুযোগটা তৈরি করতে হবে। সেটা ধর্ম পালন করার কোনো একটা রেস্ট্রিকশন দিয়ে হোক, তারা কিন্তু তখন কিন্তু কি হবে যে হ্যাঁ, একটা যদি নেগেটিভ একটা নিউজ যদি ওয়ার্ল্ডে ছড়িয়ে যায় যে না চায়নায় এই স্বাধীনতাটা নেই, তো ওই একটা অংশ মানুষ কিন্তু এখানে আসবে না। তো সেক্ষেত্রে আলটিমেটলি চায়নায় কিন্তু বঞ্চিত হবে তাদের ডেভেলপমেন্টের একটা ব্যাপার থেকে, তারাই বঞ্চিত হবে। না, চায়না আসলে এই এই আজকের এই জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গাতে আসলে মূলত এটা একটা যেটা বলেন মূল কারণ যে তারা সবাইকে আমন্ত্রণ জানিয়ে তাদের দেশে গিয়েছিল, তাদের শ্রমিক শ্রমিক তারা টেকনোলজি করেছে এবং একটা পর্যায়ে গিয়ে তারা টেকনোলজি নিজেরাই সবকিছু করতে পারছে। তাই জন্য আমরা একেবারে আপনি এত সময় দিয়েছেন এবং আপনার সুন্দর যে অভিজ্ঞতাগুলো সেটা আমার সাথে শেয়ার করেছেন। এখন আমি আপনাকে একটু বলতে চাবো যে কথা হয়নি বলা পেজ, এটা আমার পেজ। এখানে সাধারণ কিছু মানুষের যে অসাধারণ কিছু কথা তো স্ট্রেস অনেকেই পায় না বা বলতে চায়, তো ওইভাবে বলতে চায় ওইভাবে মনের ভিতরে আছে বা আমরা সাথে যে কথা হয়নি বলা এই সাধারণ কিছু গল্প, সাধারণ কিছু সংগ্রাম, অসাধারণ কিছু প্রত্যাশা পূরণের যে গল্প, সেই গল্পগুলো আমি তাদের কাছ থেকে শুনবো এবং আমার মাধ্যমে হয়তো কিছু মানুষ যদি শুনতে পারে, কিছু মানুষ জানতে পারে। আমার উদ্যোগটা আপনার কেমন লেগেছে? আসাদ ভাই, আপনার লাস্ট কোশ্চেনটা আমি বুঝতে পারিনি। আমি বলছিলাম যে যে কথা হয়নি বলা যে পেজটা, এই পেজ থেকে আমি আসলে কিছু সাধারণ মানুষের অসাধারণ কিছু গল্প থাকে, যে গল্পগুলো আসলে মনের ভিতরে চাপা থাকে, অনেকে বলতে পারে না, বা অনেকের এই যে অসাধারণ কিছু গল্প জানেন, এরকম অনেকেই আছেন, বা অনেকেই হয়তো গল্প করতে চান, বা অনেকে অনেক দেশ ঘুরেছেন, অনেক জায়গা করেছেন, অনেক বিষয় দেখেছেন। কিন্তু সেই গল্পকে আমি সেই গল্পগুলোকে সবার সামনে আনতে চাই এবং তার গল্প আমি এই উদ্দেশ্যে আমি খুলেছি যে কথা হয়নি বলে ঠিক আছে। এবং এই মুহূর্তে 1200 থেকে 1500 লাখ এবং ফলোয়ার্স আছেন। আমার এই উদ্যোগটা মানুষকে থেকে তার অসাধারণ কিছু গল্প এটা আপনার কথাটা মানে ক্লিয়ার হয়নি, শেষের লাইনটা। না, আসলে আমি বলছিলাম যে আমি এই সব আপনার কি মানে কথা হয় এই আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনার যে কথা হয়নি বলা এই তো আসাদ ভাই, আমি আপনাকে খুবই ধন্যবাদ দিতে চাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জন্য ভালোবাসা থাকলো যে আসলে আমার যে এই কথাগুলো আমি আসলে এর আগে কাউকে বলিনি এইভাবে, আসলে যে বিস্তারিত আসলে কে কিভাবে আসতেছে, কার কি স্বপ্ন। তো আপনাকে খুবই ধন্যবাদ। আর বিশেষ করে যে কথা হয়নি বলা এই পেজকে সবাইকে বলবো লাইক শেয়ার করতে। আর আমি আমার একটা কথাই সেখানে বলতে চাই যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন যে যে কথাগুলো হয়নি বলা মানুষের কাছ থেকে শুনবেন এবং এবং যারা মানুষকে জানাতে চায় তাদের কথাগুলো আপনার পেজের মাধ্যমে আপনি জানাবেন, এটা খুবই অসাধারণ একটা উদ্যোগ এবং আমি আপনার এই পেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
অবশ্যই। থ্যাংক ইউ রেজাল ভাই। আমরা আমাদের আসলে একেবারে শেষ পর্যায়ে। আপনি যে সময়টুকু দিয়েছেন এর জন্য আসলে অসংখ্য ধন্যবাদ। আর যে কথা হয়নি বলা পেজের আমরা আমি চিন্তা করছি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একটা করে ভিজিট করবো এবং কিছু সাধারণ মানুষের অসাধারণ কিছু গল্প সবাইকে শোনাবো এবং আমি নিজে সেই গল্পগুলো শুনবো। এছাড়াও আমরা বই কথন নিয়ে কথা বলবো, বিভিন্ন ধরনের বইয়ের রিভিউ নিয়ে আমরা কথা বলবো। তো আপনি আজকে জিয়াংসু যে ইউনিভার্সিটি, চায়নার খাদ্যাভ্যাস এবং চায়নার এনভায়রনমেন্ট নিয়ে আমাদের যে যেটুকু ধারণা দিয়েছেন সেজন্য আসলে আমরা বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে এবং যারা বাইরের দেশে পড়তে যেতে চায় তারা যদি আপনার এই গল্পটা শুনে এই এক্সপিরিয়েন্সটা জেনে যদি একটু উপকৃত হয় তাহলে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটাকে সাফল্য মনে করবো। ভাই আপনার শেষ রেজাল ভাই শুনতে পাচ্ছেন? জি জি বলেন। এটা যদি আপনার কথা বলেন। রেজাল ভাই শুনতে পাচ্ছেন? আমি তো কথা আপনার স্পষ্ট হচ্ছে না, মানে কেটে কেটে আসছে কথা। এখন 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 শুনতে পেরেছেন? আপনার কথাগুলো স্পষ্ট হচ্ছে না, কথা মানে বেজে বেজে আসছে। তো আমার পক্ষ থেকে আমি এতটুকু নিউজ দিতে চাই। যদি কেউ আসতে চায়, বিশেষ করে চায়নাতে এবং জিয়াংশু ইউনিভার্সিটিতে, তো একটা নিউজ আমি সবাইকে দিতে চাই। সেটা হচ্ছে, যদি কারো সামর্থ্য থাকে সেক্ষেত্রে একটা লোয়ার র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ফান্ডিং নিয়ে না গিয়ে কিছু টাকা খরচ করে হলেও একটা ভালো একটা ইউনিভার্সিটিতে আসার জন্য। কারণ ইউনিভার্সিটির চায়নার ইউনিভার্সিটি গুলো ইউরোপের মতো এত স্ট্যান্ডার্ড না, অবশ্যই যার কারণে চায়না ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা অবশ্যই ম্যাটার করে, ইটস ডু ম্যাটার। বিশেষ করে আমার ইউনিভার্সিটিতে যারা হচ্ছে পোস্ট ডক করতে আসে, মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট 2 বছরের জন্য, তাদের জন্য দেখা যায় যে যারা হচ্ছে 200 মানে নিচে যে ইউনিভার্সিটি গুলোর র্যাঙ্কিং, অর্থাৎ 1, 2, 3 থেকে শুরু করে আপ টু 200, তো ওই ক্ষেত্রে পোস্ট ডকের যে যারা করতে আসে তাদের স্যালারি হচ্ছে 25,000 ইউয়ান। আর যারা 200-র উপরে চলে গেছেন তাদের হচ্ছে 20,000 ইউয়ান। জাস্ট ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা ফ্যাক্ট, নাথিং এলস। সো এর জন্য আমি বলবো যে যেই আসুক চায়নায় পড়াশোনা করার জন্য তাকে ওয়েলকাম। সেক্ষেত্রে একটাই নিউজ আমার পক্ষ থেকে, একটাই মেসেজ তাদের জন্য, যে সামর্থ্য থাকলে অবশ্যই ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখে আসবেন, ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে। শুধু শুধু কিছু টাকার জন্য বা একটা ফান্ডিং এর জন্য দেখা গেলো যে একটা লোয়ার র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে গিয়ে আপনার ডিগ্রিটাকে হুমকির মুখে ফেলবেন না। ডিগ্রি একবারই হয়, দ্বিতীয়বার নেওয়ার কোনো আর সুযোগ কিন্তু থাকবে না তখন পরবর্তী। অসংখ্য ধন্যবাদ রেজাল ভাই আপনার এই সুন্দর মেসেজটির জন্য। আর আবারও আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি এই 1 ঘন্টা আপনার এই ব্যস্ততার সময় দিয়েছেন। হ্যাঁ, আর এই পেজের সাথে থাকবেন। আর আপনার জানা মতো যদি এরকম কোনো সাথে ফোন করবেন, আমরা তার গল্প শুনবো। ওকে, অবশ্যই। ধন্যবাদ আপনাকে আসন ভাই, আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং সর্বশেষে আবার বলতে চাই, আপনার রেজাল ভাই পেজটা শুনতে পাচ্ছেন? উত্তরোত্তর সাফল্য হোক। থ্যাংক ইউ ভাই। জি। ওকে। জি।